একটা শিল্পকর্ম, সেটাকে দেখে মনে হচ্ছে বাচ্চার করা, কিন্তু সেটা অ্যাকচুয়ালি প্রাপ্তবয়স্কর করা। এটা কিন্তু তুমি মিউজিকে বা সাহিত্যে পাবে না। আজ আমাদের প্রশ্নভিত্তিক প্রোগ্রামের 12 নম্বর। একটা বিষয়, একটা নির্দিষ্ট প্রশ্ন উঠলে তা নিয়ে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়, তারপর সেই প্রেজেন্টেশনকে নিয়ে আলোচনা হয়। সঙ্গে আছেন শেখ অভিক, বিশ্বজিৎ মুখার্জি, মিতালি দাস, নবকুমার চক্রবর্তী ও শান্তিনাথ পাত্র। কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে লিখবেন, আমরা ওখানেই প্রয়োজন হলে উত্তর দেব। আজকের প্রোগ্রাম একটু অন্য রকমের, এরকম আগেও আমরা করেছি। 7 নম্বর প্রশ্ন ভিত্তিক প্রোগ্রাম যদি দেখেন, তাতে দেখবেন আমরা কোনো ইমেজ নিয়ে আলোচনা করিনি। সেটা ছিল আর্ট মহলের নানা প্রশ্ন। 3টে প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি। আহ, আজকেরটা তারই একটা অন্য অধ্যায় বলা যায়। এর এর নাম দিচ্ছি আমরা আর্ট মহলের আরো প্রশ্ন। এখানেও 3টে প্রশ্ন আছে। আমরা এই তিনটে প্রশ্ন নিয়ে আলোচনা করব। কোনো ইমেজ থাকবে না। এবং আম, ওই আমি একটা প্রেজেন্টেশন দিলাম তারপরে আলোচনা হচ্ছে, ঠিক সেরকম না। আমরা যে একটা একটা প্রশ্ন সামনে রাখা হবে, তারপর তা নিয়ে যখন আমি বলবো তখন আলোচনা হতেই পারে আর কি, একই সঙ্গে। আচ্ছা, আম, তাহলে প্রথম প্রশ্নটা শোনা যাক। সুনন্দা, আমাদের শিল্পীরা মানে দৃশ্যকলার জগতের বিশেষ করে শিল্পীরা যখন ছবি আঁকে, সেই ছবি আহ, একবার বিক্রি হলো এবং তারপরে সেটা বারে বারে হাত ঘুরছে এবং বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে যদি আমরা মানে এক কথায় বলতে চাই যে দৃশ্যকলার জগতে এই একটা রয়্যালটি যেটা লেখার ক্ষেত্রে হয়, সাহিত্য জগতে হয়, অন্যান্য ক্ষেত্রে হয়, সেটা দৃশ্যকলার জগতে নয় কেন? মানে রয়্যালটির রীতি নেই কেন? হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন, দৃশ্যকলার জগতে রয়্যালটির রীতি নেই কেন? পরিষ্কার কথা। আচ্ছা, এটা আহ, প্রশ্নটা খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। আমি ভাবছিলাম এটা নিয়ে, এটা বলে রাখি যে আমরা আগে আগে যেটা বললাম ইন্ট্রোডাকশনে, যে আমি এটা নিয়ে কথা বলার সময় আমাকে থামিয়ে এটা আলোচনা হতেই পারে, সেভাবেই হোক। কারণ একবারে সব বলে নিলাম তারপরে আলোচনা, তিনটে তিনটে প্রশ্নের উত্তর ওইরকম ভাবে না করাই ভালো। যদিও আগের বার ওরম ভাবেই করেছিলাম এই আর্ট মহলের নানা প্রশ্নতে। আহ এটি ইন্টারেস্টিং প্রশ্ন, রয়্যালটি নেই কেন। এখন একটা জিনিস বলে নেওয়া ভালো, রয়্যালটি না থাকলেও আমরা যেটা আর্ট মহলে মানে দৃশ্যকলার জগতে যেটা অনেক সময় ভাবি না, কিন্তু অনেক সময় ঝামেলা হয়েছে এতে, যে তুমি একটা ছবিকে আহ, ব্যবহার করলে, এখন আমরা তো এটা আগেই বলে নেওয়া ভালো যে প্রকাশনার জগতে, সাহিত্যে আছে, মিউজিকে আছে, ভালো মতো মিউজিকে আছে। আহ, ছবির ক্ষেত্রে, পেন্টিং স্কাল্পচারের ক্ষেত্রে তুমি যে রিপ্রোডাকশন ইউজ করছো, একটা হচ্ছে রিপ্রোডাকশন, ধরো যেমন ভিক্টোরিয়া মেমোরিয়ালে যেসব পেন্টিং স্কাল্পচার আছে, তুমি যদি কোনো লেখায় সেগুলো ইউজ করো, ওদের কাছ থেকে তোমাকে পয়সা দিতে হবে, ওদের ওই ওই ইমেজ, সেটা কিন্তু আছে। ওইটাই রয়্যালটির মতো আমরা ধরতে পারি। আম, কিন্তু আম, ওটা তো ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটা সরকারি জায়গা, একটা সংস্থা, ওখান ওখান থেকে ওরা মনিটর করতে পারে, ওরা তোমার বিরুদ্ধে মামলা করে দিতে পারে। এই জায়গায় হচ্ছে ব্যক্তি আর্টিস্টের ছবি নিয়ে এটা হয় না কেন? আমার এটা হয় না। আমরা যে কোনো জায়গায় একজনের ছবি ইউজ করছি, এ করছি। আম, এটাও কিন্তু আম, হওয়ার কথা অ্যাকচুয়ালি। তুমি যদি আইন দেখো, আমি এটা একজন আমার বন্ধু আইনের মানে ডিগ্রি আছে তার, মানে এদেশে এগুলো অনেক, মানে পশ্চিমের জগতে অনেক বেশি চোখ। যদিও এখানেও আমি বলবো দৃশ্যকলার জগতে সেভাবে জিনিসটাকে এনফোর্স করা হয় না, কিন্তু এখানে তাও চোখ খোলা থাকে লোকের। রয়্যালটি ইন্ডিয়া। মানে কি, রয়্যালটি কথাটার মানে কি? যে এক ওয়ান টাইম ফি না। আহ, বই যখন লেখক রয়্যালটি পায়, কি বই বিক্রি হবে সে ক্রমাগত পায়, তাই তো?
রয়্যালটি পেতে থাকে। যত বিক্রি হয়, বিক্রি না হলে পাবে না, বিক্রি হলে পেতে থাকে। মিউজিক, তোমার সিডি বা এখন আর সিডি না, তোমার মিউজিকের যে ডিমান্ড সেই অনুযায়ী তুমি পেতে থাকবে, সেটা নয়। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ক্ষেত্রেও সেটা না, এই মিউজিয়ামের ক্ষেত্রেও সেটা না। আম, একবার, ফিটে একবার। কিন্তু এই যে পেতে থাকবে, এই জিনিসটা নেই কেন? এটার আইনের ক্ষেত্রে কিন্তু ওই ফি দেওয়ার ব্যাপারটা আছে। পেতে থাকবে যে অ্যাকচুয়াল রয়্যালটি, সেটা নেই কেন? সেটার আমার আমার ধারণা ওইরকম ভাবে কিছু নেই যে তুমি পেতে থাকবে। আমি এটা জানি যে তুমি যদি কারো নাটক স্টেজ করো, আমরা এক্ষেত্রে এখানে নাটক করার সময় আমরা একজনের সঙ্গে কথা বলেছিলাম যে নিজেদের স্ক্রিপ্ট না, তার স্ক্রিপ্ট ওখানে, সে বলেছিল রয়্যালটি লাগবে, এবং যতবার নাটকটা স্টেজ করবে ততবার লাগবে, সেটাকে রয়্যালটি বলে। এটা কিন্তু নাটকে কেউ করলো কি না করলো পরের কথা। মামলা হয়ে যাওয়া হলে গেলে তখন বুঝবে, কিন্তু মামলাটা করে কি, মামলাটা কেন হয় না, সে প্রশ্নে আসছি। প্রথমে রয়্যালটি ব্যাপারটা বুঝে নি। এই প্রকাশনা জগতে তো আছেই। তোমার একটা গান, তুমি যদি একটা গান, আম, ধরো একটা সিনেমার, হিন্দি সিনেমার গান তুমি গাইছো ফাংশনে, অ্যাকচুয়ালি আইন বলছে তোমার রয়্যালটি দেওয়ার কথা, প্রত্যেকবার গাইছো প্রত্যেকবার দেওয়ার কথা। ছবির ক্ষেত্রে, ছবির ক্ষেত্রেও কিন্তু এখন যদি প্রিন্ট বিক্রি করে কোন একটা হ্যাঁ, ছবির গ্যালারি, তখন কিন্তু ওই প্রিন্ট অনুযায়ী যত প্রিন্ট বিক্রি হবে রয়্যালটির মতোই টাকা বারবার পেতে থাকবে আর্টিস্ট। মানে মানে ও আছে তাহলে রয়্যালটি, সেটা আছে। প্রিন্টের ক্ষেত্রে আছে, মানে প্রিন্ট মানে কি? আমি ওয়েট, অরিজিনাল পেন্টিং এর প্রিন্ট আর কি। তুমি বলছো প্রিন্ট মেকিং এর প্রিন্ট? না না না, ধরো একটা একটা পেন্টিং এর প্রিন্টও বিক্রি হচ্ছে তো আজকাল, ও মানে লিমিটেড এডিশন করে। সেক্ষেত্রে সেক্ষেত্রে তাহলে গ্যালারি কি নেয়? গ্যালারি মানে হ্যাঁ আর্টিস্ট পায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর্টিস্টের প্রিন্ট অনুযায়ী টাকা না না না, দিতে থাকে। বিশ্বজিৎ, এখানে রয়্যালটির কথা হচ্ছে, রয়্যালটি হিসেবে কিন্তু পায় না। প্রিন্ট বিক্রি হলে সেই পয়সাটা পায়, সেটাই সেটা তো রয়্যালটির রয়্যালটি। মতন ধরতে পারো, কিন্তু বাট সেটাকে কি রয়্যালটি আমি বলবো? হ্যাঁ, সেটাই তো রয়্যালটি। পরিষ্কার। বই তোমার কপি বিক্রি হলে তুমি পয়সা পাও, লেখক। এখানে প্রিন্ট বিক্রি হলে যদি আর্টিস্ট পায়, তাহলে তো আহ, সেটাই রয়্যালটি বলতে হবে। কিন্তু আহ, একটা মূল ছবি জন্য রয়্যালটি, আর মূল ছবিটা বারবার প্রিন্ট করে তাই তো যখন তার হবে। থেকে পয়সা, শোনো সেটা নব, রয়্যাল। হ্যাঁ, এখানে তফাৎটা হচ্ছে মূল ছবিকে যে আমরা বলছি, এই মূল ব্যাপারটা অন্য আর্টে নেই। মূল গল্প তো হয় না বইয়ের, তো আর মূল কি, মিউজিকের আর মূল কি? ওই একটা অরিজিনাল বস্তু থেকে, অরিজিনাল ব্যাপার থেকে রিপ্রোডাকশন, তা তো নয়। ওটা তো আর্টটাই ইজ এ রিপ্রোডাকশন। গান, একটা মূল গান মানেটা কি? মূল গান বলে কিছু হয় না। ছবির ক্ষেত্রে যেহেতু মূল ব্যাপারটা থাকে, যে একটা ছবি আঁকা হয়েছে, তারপর সেটা প্রিন্ট হয়ে, সেই জন্য ছবির ক্ষেত্রে ওইভাবেই হবে, ওইভাবেই হবে। রয়্যালটিটা ওইভাবেই আসবে যে প্রিন্টের। ছবিটার রয়্যালটি তো হয় না, কারণ ছবিটা তোমার মূল ছবিটা একজন কিনলো, একটা গ্যালারি বা একটা সংস্থা বা একজন ব্যক্তি কিনলো, ফুরিয়ে গেল, সে কিনলো তার। এবার রয়্যালটিটা কি করে আহ, মানে কাজ করে, এই যে বিশ্বজিৎ যেটা বলছে, সেটা আমি ঠিক জানি না। যে ধরো একটা ব্যক্তি কিনলো। আমাদের আমাদের দেশেই ঘটনাটা ঘটেছিল, হুসেন ঘটিয়েছিল। একটা ছবি টাটারা কিনেছিল, পরবর্তীকালে টাটারা ওই ছবিটা চেপে ক্যালেন্ডার বের করে। হ্যাঁ, হুসেন তখন তার এগেইনস্টে কেস করে যে তুমি ছবিটা বিক্রি করেছি, কিন্তু আমার তো ওটা ওই কি বলে ওই কি শব্দটা ভুলে যাচ্ছি, আহ মানে মেধা মেধা সত্ত্ব, ওটা একটা টার্ম কি ইন্টেলেকচুয়াল যেন কি একটা প্রপার্টি। ব্যাপার। ইন্টেলেকচুয়াল কপিরাইট। ঠিক ঠিক, ওই ইন্টেলেকচুয়াল কপিরাইটে সেই প্রশ্ন তুলে টাকা দাবি ও, তাহলে তো করে। মানে আমি মানে এটা তো, হ্যাঁ, এইগুলো আমি আসলে এগুলো সব শুনেছি, সব জানি, কিন্তু এইটাকে রয়্যালটির খোপে ফেলবো কিনা সেটা আমি শিওর ছিলাম না। এখন তোমাদের কথা শুনে মনে হচ্ছে এটাকে তো আমরা রয়্যালটি বলে ধরতেই পারি। সুতরাং রয়্যালটির রীতি নেই কেন, এই প্রশ্নটার মধ্যে একটা গলদ আছে আমাদের। এই প্রশ্নটা আহ, 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 হ্যাঁ, সেটা ইন্টেলেকচুয়াল কপিরাইট, যে থেকে যে সে তুমি ক্যালেন্ডার ছাপিয়েছো, আমি তোমার ছবিটা বিক্রি করেছি, তা কিন্তু তারপরেও তার প্রিন্টের থেকে আমি আমি এটা দাবি করতে পারি। কিন্তু আমার কাছে তাহলে
তাহলে এটা বলতে হয় যে একটা ছবি আমি একজন ব্যক্তিকে বিক্রি করলে, ওটা তো টাটা ছাড়ো, ব্যক্তিকে বিক্রি করলাম, সেও যদি এটা করে তাহলে আমি দাবি করতে পারি, কেস করতে পারি। হ্যাঁ। অবশ্যই আমার মনে হয় সেটা। কিন্তু এক্ষেত্রে একটা অবাক হতে হয় যে বা যদি হুসেনের এটা হয়ে থাকে, তার পরবর্তীকালে যখন তার কালি বিক্রি হলো, মানে কালিটা বিক্রি হওয়ার মানে সেটা তো বিক্রি হয়েছে অন্য এতে, অন্য ব্যক্তির কাছে। তারপরে সেটা ক্রিস্টিতে গেছে, ক্রিস্টিতে হ্যাঁ, বিক্রি হয়েছে বহু হ্যাঁ, মূল্য তুমি টাকা। বলছো যে মূলটার ওপরে রয়্যালটি, হ্যাঁ, এইটা আমি শিওর আর্টের জগতে তাহলে নেই, সে তার পরিবার পশ্চিমেও কিন্তু নেই। পায়নি, মানে না, সেটা ক্লেমও করে না, তার এই কারণ এই হচ্ছে জায়গাটা। এইটার। এবং হুম, বলো। যোগেন চৌধুরীর ক্ষেত্রেও একই ব্যাপারটা হয়েছে যখন ক্রিস্টিতে, যে ওনাকে যখন প্রশ্ন করা হলো তখন বললো আমার হাতে তো একটা পয়সাও আসেনি, সে তো আমি যখন বিক্রি করেছি 30,000 টাকায় বিক্রি করেছি। আর কয়েক কোটি টাকায় সেই হ্যাঁ, ছবি ক্রিস্টিতে দাম হয়েছে। তাহলে এইটাই। তিনিও কেন ক্লেম করলেন না? তার মানে নিশ্চয়ই কোনো না, নেই, নেই, সঠিক নেই। কোনো আইন বা না, সেইভাবে এটা এখনো হয়। এদেশেও আমি পড়েছিলাম আর্ট ক্রিটিকদের লেখায়। এটা আমার মনে আছে কয়েক বছর আগে, যে আর্টিস্ট একটা মূল কাজ যখন এক্স কে বিক্রি করলো, এবার এক্স ওয়াই কে বিক্রি করছে আরো বেশি দামে, আর্টিস্টের কোনো সত্ত্ব নেই। বুঝতে পারছো? এইটা একটা, এইবারে আমরা ঠিক জায়গায় আসছি রয়্যালটির প্রশ্নে। রিপ্রোডাকশনের ব্যাপারটা বুঝলাম, ওটা ওটা ঠিক আছে। ওটা বিশ্বজিৎ বলাতে আমার তখন মনে হলো হ্যাঁ, হুসেন তো কেস করেছিল, এবং এইটা অ্যাকচুয়ালি তুমি কেস করতে পারো। আহ, ওই মিউজিয়ামের ভ্যান গয়ের ছবি দিয়ে টি শার্ট ছাপানো, বা আমার ছবি দিয়ে তুমি ক্যালেন্ডার করছো, সবকিছুতে কেস করা যায়, আইন আছে। এখন আর্ট লাইনে আমরা এত অজ্ঞ, আমাদের আর্ট এডুকেশনের মধ্যে এগুলো দেওয়া হয় না কখনো, যে আমরা এগুলো জানি না, বা আলোচনাও হয় না কোনো। যত আহ, অন্যান্য ব্যাপারে এই যে সিম্পোজিয়াম, আলোচনা সভায় কোনোদিন এ ব্যাপারে হয়? আহ, এ এ হয় না। কিন্তু তুমি এবার যেটা বলছো, এইটাতে কিন্তু সত্যি নেই। একটা আর্টিস্ট যখন এক্স কে বিক্রি করছে, এক্স যখন ওয়াই কে ডবল দামে বিক্রি করছে, আর্টিস্টের কোনো সত্ত্ব নেই। এটার কারণটা কি? আমার কাছে এটার কারণ হচ্ছে আর্ট মার্কেটের গঠন। আহ, আর অন্য যে মিউজিক বা প্রকাশনা জগতের যে গঠন, এই দুটোর মধ্যে তফাৎ। প্রকাশনা জগতে বা মিউজিক জগতের যে মার্কেট, তার যে স্ট্রাকচার, এটা অনেক বেশি স্ট্রাকচার্ড, এবং তার ভিত্তিতে কতগুলো আইন কারণ এই আর্টগুলো তো না হলে তুমি তো কন্ট্রোল করতে পারবে না, ওগুলো আর্টগুলো তো এমনি প্রোডাকশনগুলোই তো তোমার অথেন্টিক কিছু নেই। ছবির ক্ষেত্রে ছবির মার্কেটের যে উত্থান, এবং সেই জায়গা থেকে যে উত্থান এবং বিবর্তন, সেই জায়গা থেকে আমার মনে হয়, আমি এ ব্যাপারে রিসার্চ করা নেই, আমি জাস্ট মাথার, যেটা এই দেশে বলে ফ্রম দ্য টপ অফ মাই হেড, যে আমি মাথায় আসছে বলছি, ওভাবে রিসার্চ আমার করা নেই, ভাবছি এটা নিয়ে। নেই। তার কারণ আমার 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 মতে, যে ছবির যে বস্তুগত আহ, যে অস্তিত্ব, সেটাকে একবার কিনে নিলে, সেইটাকে ছবির ছবির মার্কেটের যে ক্যাপিটাল, পুঁজি, সেটাকে বলে স্পেকুলেটিভ ক্যাপিটাল, সিম্বলিক ক্যাপিটাল, যে সেটার কোনো প্রকাশনার জগতে যেরকম কতগুলো জায়গায় মডেল দিতে পারবে তোমাকে, কতগুলো গ্রাফে যে এরকম যাচ্ছে, ছবি দিতে পারবে না। মানে একটা ছবি আমি তোমার 10,000 টাকায় বিক্রি করলে সেটা যে কি হবে, হ্যাঁ, মানে ছবির ছবির মার্কেটে মিথ ব্যাপারটা অনেক বেশি কাজ করে। সেটা যে কি হবে, 10 লক্ষ টাকায় বিক্রি হবে না 10 টাকায় বিক্রি হবে, বা আদৌ হবে না, এটা কিন্তু একেবারে আনপ্রেডিক্টেবল। এবং তার মূলে রয়েছে, আমি তো সব সময় বলি ছবির মার্কেট অন্য আর্টের মার্কেটগুলোর থেকে আলাদা, সব সময় বলি এটা। এবং তার মূলে রয়েছে ছবি বা পেন্টিং, স্কাল্পচার, দৃশ্যকলার যে বস্তুগত অস্তিত্ব। এইখানে ওইটাই কাজ করে আর কি রয়্যালটির ক্ষেত্রে। এবার এটাকে যদি আমরা রয়্যালটি বলি, যে প্রত্যেকবার তুমি বিক্রি করলে, প্রত্যেকবার ওটা যে হাত বদল হবে, আর্টিস্ট পাবে, আর্টিস্ট পায় না, পশ্চিমের জগতেও পায় না, পশ্চিমের জগতেও পায় না। এটা এটা ঘটনা। এবং এটাকে, আমার ঠিক মনে পড়ছে না, আমি যে আর্টিকেল পড়েছিলাম তাতে এটাকে, এই আইনটাকে করার আহ, যে নেগেটিভ সাইড, মানে ডাউন সাইড, ডিসঅ্যাডভান্টেজ, সেটাকে কিভাবে ব্যাখ্যা করেছিল। তবে এটা একটা অনুমান করা যায়, এটাতে
মানে এটাকে ঠিক মতো এনফোর্স করতে গেলে যে প্রত্যেকবার আর্টিস্ট পাবে, আহ, তুমি পারবে না। এবং এতে আর্ট মার্কেট বা আর্ট কালেক্টর বা মানে এই জগৎটা এলোমেলো হয়ে যাবে, জগৎটা এলোমেলো হয়ে যাবে। আম, আচ্ছা, আমি এখানে একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে যে একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছিল এক ভদ্রলোকের সঙ্গে, যে একটি এক্সিবিশনে তিনি এসেছিলেন, তার ওই বিজনেস পারপাসেই এসেছিলেন, এবং তিনি লটা জানেন, এবং এই পার্টিকুলার ছবির যে ব্যাপারে যে রয়্যালটি বা ছবির যে এই সত্ত্বগুলো, কপিরাইট, এইটা নিয়ে ওর পড়াশুনো, এবং সেটা নিয়ে ও কতগুলো কথা বলছিল। যেমন যে এই যে এখনো পর্যন্ত পুরো এই কপিরাইট অ্যাক্টের যে স্ট্রাকচারটা, সেটা এই ছবি নিয়ে, আর্টিস্টদের নিয়ে এখনো বোধহয় ভারতবর্ষে কমপ্লিটলি তৈরি হয়নি। তার ওই প্রথম দিকে উনি বলছিলেন যে আমরা তাহলে ছবির যে অথেন্টিকেসি, সেই জায়গা থেকে একটা শুরু হওয়া দরকার, মানে স্ট্রাকচারের প্রথমের দিকে, যে এই ছবিটা তার তার জন্য ওরা যেটা করছে সেটা হচ্ছে যে এক ধরনের স্টিকার আমরা দেখি না, এই যে যে কোনো ইলেকট্রনিক্স গুড বা যে কোনো তার যে প্যাকেট হয়, তার উপরে একটা ছোট্ট মতন স্ট্যাম্প থাকে, যেটা ওই মানে রূপলি রঙের মতন হয় যেটা। তো সেটাতে ওই ধরনের একটা জিনিস ক্যানভাসের মধ্যে পেস্ট করে দেওয়া হবে, মানে এবং একদম মানে ডিএনএ, ডিএনএ হ্যাঁ, যেটা, ডিএনএ টাইপস, এবং ওটা এবং কোনোদিন বদলাবে ক্যানভাসটাই না। ওইভাবে হ্যাঁ, তৈরি করা, হ্যাঁ, ক্যানভাসটাই ওটাকে ওইভাবে স্ক্যান তৈরি করা করলেই হবে। ছবির অথেন্টিকেশন রাইট, এবং রাইট। এবং আর্টিস্টের রাইট। এবং ওই চিপের মতন যে ব্যাপারটা, যেটা ক্যানভাসের মধ্যে থাকবে, সেখান থেকেই কিন্তু জেনারেট হবে কপিরাইট, কতবার হ্যাঁ, কিভাবে হবে, মানে অফিসিয়ালি তোমার ওই ব্যাপারটা ইনপুট হয়ে গেল। আচ্ছা, এবার কিন্তু তুমি প্রথম বলো। দিকে, হ্যাঁ, প্রথম দিকে এই টাকাটা জমা পড়বে ক্রিপ্টোকারেন্সি, কিন্তু ক্রিপ্টোকারেন্সি আহ যেহেতু আমাদের দেশে এখনো পর্যন্ত ঠিক নয়, সেই জন্য ওই স্ট্রাকচারটা এখনো পর্যন্ত গড়ে ওঠেনি, এইটুকু আমি শুনেছি। আচ্ছা, এবার আমাকে বলো, আমি আমাদের দেশের কথা বাদ রাখছি এখানে, আমেরিকায় অন্তত, আমি পশ্চিমের অন্যান্য জায়গায় জানি না, আমেরিকায় অন্তত একটা লয়ের একটা পুরো ব্রাঞ্চ হয়ে গেছে এখন, এটা বেশি দিনের না, গত 30 35 40 বছরে হয়েছে। আর্ট ল, মানে আর্ট সংক্রান্ত ল, একদম পরিষ্কার, এটা নিয়ে একদম স্পেশাল লিস্ট আছে। সেখানেও কিন্তু এই জিনিসটার তুমি ভাবতে পারছো একটা আর্টিস্টের যে উত্থান, তার যে গ্যালারিতে বিক্রি, এটা কিরকম, এর কোনো স্ট্রাকচার নেই। আমরা বলি গ্যালারিতে যাবে, গ্যালারি তোমাকে প্রমোট করবে, এই বলি, কিন্তু তার মাঝখানের যে গল্পগুলো, তার কোনো রকম স্ট্রাকচার নেই কিন্তু। তোমাকে এই টাকা ঠেকিয়ে দিল, তারপরে অর্ধেক দিচ্ছে, এখন তোমাকে মাসে মাসে টাকা দেবো, তুমি আমাকে এত, কত রকম ভাবে গ্যালারি কন্ট্রাক্ট করে, কিন্তু কত রকম কন্ট্রাক্ট করে, মানে কত ধরনের খেলা চলে বাজারে, যেটা কিন্তু মিউজিক বা সাহিত্যের জগতে চলে না। সাহিত্যের জগতে ওই যে তুমি যেটা বলছো সেটা হচ্ছে আইএসবিএন বইয়ের, তাই তো? হ্যাঁ, আইএসবিএন হ্যাঁ, 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 প্রত্যেকটা মানে ওই বইয়ের, যে যেটা এটা ওই থাকে ডিএনএ, যেটা। ওই ওই একটা বইয়ের ডিএনএ হচ্ছে ওটা। রাইট। এটা কিন্তু তৈরি হয়ে গেছে, কারণ প্রকাশনার জগতের একটা স্ট্রাকচার আছে, বইয়ের মার্কেট, মিউজিকেও হয়ে গেছে, কিন্তু সিনেমাতে হয়ে গেছে। আর্টের ক্ষেত্রে যে একটা আর্টিস্টের উত্থান, মানে ওখানেও এরকম এলোমেলো ব্যাপার আছে, একটা আর্টিস্ট উঠছে কত, কিন্তু যেই মুহূর্তে তুমি মার্কেটে নামলে, তোমার কিছু একেবারে, তুমি স্পটিফাইতে মিউজিক দিচ্ছ না, এই যে তাতে তোমার একটা ব্র্যান্ড, একটা ছাপ পড়ে যায়, এবং সেইটা থেকে এই জিনিসগুলো মনিটরড হয়। আর্টের ক্ষেত্রে তুমি পশ্চিমেও তুমি ভাবতে পারো এটা করা। এবার হ্যাঁ, একমাত্র ক্রিপ্টোকারেন্সি যখন আরো যদি নর্মালাইজড হয়ে যায়, সবাই ক্রিপ্টো, আমরা তো বুঝি না ক্রিপ্টোকারেন্সি হয়ে যায়, তখন আমরা দেখব কিন্তু কি হয়। কিন্তু তুমি মানে তুই যেটা বলছো, এটা অসম্ভব ইন্টারেস্টিং ব্যাপার, কিন্তু একটা ছবি, মূল ছবিটা একটা একটা লোক ছবি এঁকেছে, সেই ছবিটা বিক্রি করলো, এবার সেই লোকটা আরেকজন হাত বদল করছে, প্রত্যেকবার একটা কোনো আইএসবিএন বা কিছু ধরে ওই আর্টিস্টের কাছে একটা শেয়ার আসবে। এটা করতে গেলে আর্ট মার্কেটকে, যেভাবে আর্ট মার্কেটের একটা ফ্লুইডিটি আছে তো, কি কোনো ধরো এই যে স্টক মার্কেটের যে ওঠা পড়া,
সেটা আর্ট মার্কেটকে এফেক্ট করে, কিন্তু অদ্ভুতভাবে আর্ট মার্কেট তার থেকে আলাদাও থাকে। যখন স্টক বলে আর্ট মার্কেটের বাবল ফেটে গেছে, তখন কিন্তু দেখা যাচ্ছে ইকোনমি খুব ভালো, আর্ট মার্কেটের বাবলটা ফেটে গেল। যখন এই যে যখন 8 সালে, যখন 2008-এ যখন মেল্ট ডাউন হলো সারা পৃথিবীতে, তখন কিন্তু আর্ট মার্কেট প্রচন্ড ভালো চলছে, জানো, 8, 9, 10 সালে। কেন? লোকের হুড়ুর করে টাকা হাওয়া হয়ে যাচ্ছে তো, তখনও তো ক্রিপ্টোকারেন্সি বাজারে আসেনি, এরা সব ছবি কিনছে। ও মানে কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন ডলারের ছবিতে ইনভেস্ট করে রাখছে। তার মানে আর্ট মার্কেট এটা কিন্তু তারা মিউজিকে করছে না, বইতে করছে না, ছবিতে। ছবির একটা কংক্রিটনেস আছে ছবি স্কাল্পচারের, যেইটা আবার অ্যাট দ্য সেম টাইম ওটা বর বটে, অভিশাপও বটে। যেটা কিন্তু ওই কংক্রিটনেসের জন্য তুমি ওই সময় সবার যে বাড়ির মর্টগেজ দিতে পারছে না বলে বাড়ি চলে যাচ্ছে, কিন্তু আর্টিস্ট তার প্রচুর মানে যারা মানে এক্সপোজারটা আছে যাদের মার্কেটে, তাদের কিন্তু প্রচুর টাকা আসছে। এটা যেরকম আছে, তেমনি আবার ওই এই জিনিস যেটা নিয়ে আমরা আলোচনা করছি, এই জিনিসটা আছে যে এইবার তোমার কাছ থেকে ছবিটা যখন কিনলো, তারপর আর তোমার কোনো সত্ত্ব নাই। সে ছবিটা নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলতে পারে, যা খুশি করতে পারে, বেশি দামে বিক্রি করতে পারে, তোমার কোনো সত্ত্ব নাই। এই যে তুমি যেটা বলছো, এটা আচ্ছা, এই এই ক্ষেত্রে কি কোনো ইন্টারেস্টিং। মানে কপিরাইটের ক্ষেত্রে কি কোনো প্যারামিটার্স এর প্রয়োজন হবে? যেমন ধরো কোনো আর্টিস্ট, তার প্রচন্ড বিক্রি হচ্ছে বারবার, তার ছবি বিক্রি হয়, মানে তার রিপিটেশন আছে, মানে প্রচুর তার চাহিদা রয়েছে বাজারে, তাহলে তাকেই কি এই কপিরাইটের এতে আগে আগে দেওয়া হবে তাকে? মানে আমার মতন তাই একজন তো সাধারণ হবে, কারণ public- ছবি, আবারও বলছি, ছবির জগৎটা যদি আমি একটা মানে সোশ্যাল হিস্ট্রির মেটাফর ইউজ করি, ছবির জগৎটা বুর্জোয়া, আমরা বুর্জোয়া বলবো, কিন্তু অ্যাকচুয়ালি ছবির জগৎ যেভাবে চলে, অনেক ফিউডালিজম আছে তার মধ্যে। কে কাকে পছন্দ করে, কে একটা আর্টিস্টের যে এই যে ধরো বিক্রি, হ্যাঁ, মিউজিকের জগতে যদ্দূর জানি, এই যে তার যে খ্যাতি বা বিক্রি, তার যে টাকা, তার একটা ইন্ডেক্স আছে, সেখানে তুমি মাপতে পারো। ছবির জগতে আমরা মুখে বলি ওগুলো, কিন্তু ছবির ইকোনমিক্সের জগতে আমি আজ পর্যন্ত কোনো অর্থনীতিবিদকে পাইনি যার সঙ্গে, মানে আমি অন্তত শুনিনি কেউ এটা নিয়ে আলোচনা করছে, যে ছবির জগতে ইন্ডেক্সটা থাকলেও সেটা খুব মানে ভঙ্গুর। একটা আর্টিস্টের স্টেডি ইন্ডেক্স থাকলে তবেই তুমি ওইটা, তুমি যেটা বলছো, ওটাকে ডিসাইড করতে পারো যে ইন্টেলেকচুয়াল কপিরাইট কখন থেকে শুরু হবে বা কিভাবে এনফোর্সড হবে। একটা আজকে অভিক যদি একটা ছবি বিক্রি করে, অভিকের কি সেম অধিকার আছে ইন্টেলেকচুয়াল কপিরাইটে যেটা হুসেন কেস করেছিল? অভিক আমার ধারণা অভিক করতে পারে কেস, কি মানে ওইটা না, ওই যে মূল মূল জায়গা ওটা তো নেই, মূল ছবিটা আরেক বেশি দাম ওটা না, রিপ্রোডাকশনের ক্ষেত্রে করতে, রিপ্রোডাকশনের ক্ষেত্রে এটা কিন্তু আমরা কেউ করি না। আজকে আর্ট কলেজ থেকে পাশ করা কটা ছেলে ছেলে মেয়ে জানে যে এটা তুমি করতে পারো? ইভেন ইন্ডিয়াতে তো আইন, মানে হুসেন তো করেছিল, কিন্তু কেউ করবে? আরে করবে কি? তোমাকে, তুমি কি জানো নাকি একটা লয়ারের কাছে গেলে তুমি ভাই বাবা, লয়ার মানে চুষে নেবে আমাকে, তুমি তো কিচ্ছু, আমাদের তো কোনো ট্রেনিং না গুলো না, নেই। এটা ছাড়া আর একটা বিষয় আছে, কারণ সেই আর্টিস্টটা তো ভাবছে, যেমন যেমন একটা হচ্ছে যে কোনো প্রতিযোগিতামূলক এক্সিবিশন যেগুলো, সেগুলোতে যখন কাজ জমা দেওয়া হয়, তখন ওখানে কিন্তু এই শর্তাবলী আছে, ওরা ওদের মতো করে প্রচারের স্বার্থে এর স্বার্থে এটা print করতে পারে, যা খুশি করতে পারে, শর্ত আমরা দিয়ে দিচ্ছি বিষয়গুলো। এইবার হচ্ছে আর্টিস্টরা করবে, আর্টিস্ট তো তখন ভাববে, আচ্ছা এই ছবিটা যদি প্রিন্ট হয়, আরো 5 জন লোক আমার ছবিটা দেখতে পাচ্ছে, তো হ্যাঁ, আর্টিস্ট লাভ। হ্যাঁ, কারণ এবার হচ্ছে আর্টিস্ট, হ্যাঁ, আলাদা জিনিসে। কারণ এই যে আর মিউজিক বা আর সিনেমার একটা ক্ষেত্রে, যেহেতু বই ছাপলে, যেহেতু তোমার ওটা এমনিতেই কপি, সব ওর কোনো অরিজিনাল নেই, সেই জন্য তুমি ভাবছো ও তো শুনছে, গান শুনছে, এটা ভাবতে পারো। আর্টিস্টদের ক্ষেত্রে ব্যাপারটা এত মানে দৃশ্যকলার ক্ষেত্রে এত লিমিটেড, যে আমার ছবি যদি রিপ্রোডাকশন হয়, সেটা খুব তো চালু ব্যাপার না। আজকে যদি আমার ছবি 10,000 রিপ্রোডাকশনের ছবি বললো, আমি তাতেই খুশি, এটা ভাবতেই পারে আর্টিস্ট। আর আর্টিস্টদের আর একটা দৃশ্যকলার জগতে এত এই বেশি গানের ক্ষেত্রে, মানে বঞ্চনা রয়েছে। আর গানের ক্ষেত্রেও কিন্তু ওই গানের যে ইন্ডেক্স বললে বা ওই মার্কেট, সেখানে তো পাবলিক জড়িয়ে অনেক লোক।
আর্টের জগতে তো সেটা এটাও এটাও একটা ব্যাপার, একটা বইয়ের মার্কেটে আমি এই বইটা কিনবো না ওই বইটা কিনবো, এটা একভাবে কাজ হয় না। আর্টের জগৎ তো ওরম না। গান, কোনো একটা পুজোর প্যান্ডেলে মাইক বাজাচ্ছে, কেউ একজন ফাংশনে তোমার গান গাইছে, অনেক ভাবে সেটা ছড়িয়ে পড়তে পারে। ছবির ছড়িয়ে পড়াটা, রিপ্রোডাকশনও যদি ধরো, কটা পথ আছে ছড়িয়ে পড়া, কটা পথ আছে। আমাদের আর বেঙ্গলে যামিনী রায়ের ছবি কত ভাবে তার রিপ্রোডাকশন হয়েছে, হ্যাঁ, ওই কিছু, হয়ে চলেছে। হ্যাঁ মানে কিছু এই ওই যামিনী রায় যামিনী বোধহয় রায় একমাত্র ধরনের শিল্পী। কিছু লোক আছে। আজকে ধরো এই যে এই ভারত বঙ্গমাতা, যেটাকে ভারত মাতা করে দিয়েছে এখন অমন ঠাকুরে, এগুলো আইকনিক হয়ে যায়। কিন্তু ছবির আইকনিক হওয়া, একটা গানের না ছড়িয়ে পড়লেই আইকনিক হবে তা নয়, আইকনিক হওয়া লাগেও না। একটা গান ছড়িয়ে পড়ে তারপরে কিছুদিন বাদে সেটা, কিন্তু ছবির ক্ষেত্রে তা না, কিছুদিন বাদে সেটা চলে গেল লোকের মন থেকে। ছবির ক্ষেত্রে আইকনিক হলে আজও সেই বঙ্গমাতা, ভারত মাতার যে যামিনী রায়, এগুলো, গোয়ার্নিকা, এগুলো তো আইকনিক। ছবির আইকনিক হওয়াটার মধ্যেও একটা, কি বলবো, একটা ক্যালসিফিকেশনের ব্যাপার আছে। আইকনিক হওয়াটার মধ্যে একটা স্থায়িত্বের ব্যাপার আছে। আহ, আজকে কালকে আর জানি না, আজকে আইকনিক, কালকে আবার নেই, এরকম হয় না ছবির ক্ষেত্রে। ছবির যে অন্টোলজিক্যাল, তার যে অস্তিত্বগত যে শর্তগুলো, সেগুলো তো ওরকম না। গান, প্রচুর গান আইকনিক হয়ে তারপরে আবার এক দুটো জেনারেশন পরে সেই গান আর কেউ শোনে না। এই একটা বয়স্ক লোক বললে এইটা আমাদের সময় আইকনিক ছিল। ছবির ক্ষেত্রে কিন্তু তা নয়, পার্টিকুলারলি মডার্ন যুগে, এই রিপ্রোডাকশনের যুগে ছবি আইকনিক হলে সেটা আইকনিক থেকে যায়। তার কারণ হচ্ছে ছবির মিউজিয়াম বলে একটা ব্যাপার আছে, যেখানে ছবিকে রাখা হয়। এই সবগুলো দিয়ে একটা, আমি এটা, এটা কিন্তু আমি কোনো রিসার্চ করে বলছি না, এটা গবেষণার ফল না, আমি এটা, প্রশ্নটা এসছে আমি ভেবে চলেছি আর কি। এর মধ্যে ভুল ভাল আমি হয়তো বলছি, আমি একটা একটা দিক না বিচার করেই বলে দিচ্ছি, এটা হবে এখানে। কেউ যদি সেই জন্যেই বলা যে আমি যদি কিছু ভুল বলি বা অসম্পূর্ণ বলি, বা একটা জায়গা পুরো ফাঁক রেখে, বিশাল একটা খাদ রেখে বললাম, বলুন সেটা, কমেন্ট করলে আমরা শিখতে পারবো এর হ্যাঁ, থেকে। দাদা, আচ্ছা, বইয়ের ক্ষেত্রে একটা জিনিস যেটা আমার মনে হচ্ছে, ধরুন একটা আহ কেউ একটা বই, মানে কোন একজন লেখক, সে হয়তো প্রকাশকের কাছ থেকে সে তার রয়্যালটি পাবে, কিন্তু সে যখন বিক্রি করে দিচ্ছে ধরুন কোন একটা সাধারণ পাবলিক, এমন এমন কি ক্ষেত্রেই বই হয় যে, বিক্রি হ্যাঁ করে হ্যাঁ, দিই? বই, আচ্ছা। প্রকাশক তো স্যার, এই প্রকাশক তো সাধারণ একটা মানুষ কিনবে প্রকাশকের কাছ থেকে, কিন্তু সে যখন হয়তো অনেক সময় হয় যে সেই পাবলিকটা আম পাবলিক আবার অন্য কাউকে বিক্রি করে দিচ্ছে। কি এবার মানে, সেক্ষেত্রে ও না, হ্যাঁ যে আমি সেক্ষেত্রে আবার দেখা তোমায় যায় যে বিক্রি সেটা করছি, বলবে, অ্যাকচুয়ালি হ্যাঁ, তোমার দেওয়ার কথা, কিন্তু কোনোদিনই সেটাকে ট্র্যাক করতে পারবে না তুমি। ট্র্যাক করতে পারবে না, তাছাড়া সে বলবে এই তোর তো পুরানো বই হাফ দামে তো নেব। হ্যাঁ, কিন্তু এটা ছবির ক্ষেত্রে এটা হয় না। না, ছবির ক্ষেত্রে আবার ওটা হয় না। ছবির ক্ষেত্রে পুরোনো ছবি হাফ দামে দেব, ওটা হয় না। এটা খুব ভালো পয়েন্ট, যে বইয়ের ক্ষেত্রে তোমার ওইখানে তোমার এই ছবি এক্স কে, এক্স আবার ওয়াই কে বিক্রি করে ডাবল দামে ওই জিনিসটা চলে আসছে, ডাবল দাম বা হাফ দাম যাই হোক, তুমি ওখানে ট্র্যাক, বইয়ের ক্ষেত্রেও ট্র্যাক করতে পারবে না। ঠিক। আবার তাও বইয়ের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, যেটা মিউজিকের ক্ষেত্রে আলাদা। বইয়ের ক্ষেত্রে একটা, মানে বইটা কোনো অরিজিনাল কিছু না, সাহিত্য তো কপি, সবই তো কপি, কিন্তু বইয়ের একটা আর্টিফ্যাক্ট ভ্যালু আছে। এই যে পুরনো বই হিসেবে, সেটা মিউজিকের ক্ষেত্রে শুধু রেকর্ডের থাকতে পারে, এছাড়া মিউজিকের ক্ষেত্রেও আর্টিফ্যাক্ট ভ্যালুটা, রেকর্ড ছাড়া মিউজিকটা আরো, মানে নশ্বর, আরো ইফেমেরাল যাকে বলে। সুতরাং ওখানেও ওই, এই তুমি যেটা বলছো, ওইটা মিউজিক হাফ দামে বিক্রি, রেকর্ড হাফ দামে বিক্রি করে, এটা হতে পারে রেকর্ড, হ্যাঁ সেটা হতে পারে। আহ, কিন্তু যাই হোক, এইটাতে ওখানে ওটা অনেকটা প্যারালাল যায় এই আর্টের, যেটা নব প্রশ্ন তুলেছে, রিপ্রোডাকশন না, একটা আর্ট, ছবির মূল ছবিটাই যখন দাম বদলাচ্ছে, আর্টিস্ট কি পাচ্ছে, মূল আর্টিস্ট কি পাচ্ছে, সেই জায়গায় ওইটা আসে, এই বই হাব তুমি যেটা বললে ওটা আসে। কিন্তু এইখানে ছবির ক্ষেত্রে ওই যে, ছবির ক্ষেত্রে যেহেতু হাফ দাম হয়ে যাওয়া বা পুরনো ছবি বলে কম দাম, এই জায়গাটা নেই। সেখানে ছবির ক্ষেত্রে প্রশ্নটা আরো সিরিয়াস, আর্টিস্টরা বঞ্চিত হওয়ার ব্যাপারটা আরো সামনে আসে আর কি। এই এই মানে আর্টের মানে আর্টের যে মার্কেট, সেই জায়গাটা তো বিরাট অংশই রহস্য ভরা। হ্যাঁ, আমরা থেকেও বলতে পারবো না, অকশন হ্যাঁ, হাউস এইটা হচ্ছে মানে ব্যাপার।
কোন শর্তাবলী পূরণ করলে একটা আর্টিস্টের কাজ অকশনে যাবে? রাইট, তার কোনো কোনো বই, পরিষ্কার তার কোনো প্লে বুক নেই, প্লে বুক ম্যানুয়াল নেই। প্রকাশনার জগতে, মিউজিকের জগতে, সিনেমার জগতে কিছুটা তো আছে। আর শুধু রহস্য না, এলোমেলো, এটাকে করা যাবে না ওইভাবে, মানে অন্তত এখনো পর্যন্ত। মানে এটার মূল হচ্ছে আর্টের মার্কেট কিরকম ভাবে কাজ করে, গ্যালারি সিস্টেম কিভাবে কাজ করে, তার কোনো বাঁধা ধরা স্ট্রাকচার নেই। আহ, আচ্ছা, এমনটা তো হতে পারতো, মানে আমি বলছি যে যখন যামিনী রায়ের কথাই বলছি, যে যে একটা সময় তো যারা এখানে সেনা ছিল, তারা যখন চলে যাচ্ছে তখন মেমেন্টো হিসেবে আহ, এর কাজ নিয়ে যাচ্ছে, প্রচুর এইভাবে বিক্রি হয়েছে একটা সময় হ্যাঁ, বা যামিনী রায়ের ক্ষেত্রে। এবং এখনো এমন একটা আইকনিক জায়গায় এর যামিনী রায়ের কাজ পৌঁছেছে যে এখনো আমি বিভিন্ন জায়গায় শুনতে পাই যে কেউ যদি ওটাকে কপি করেও বিক্রি করে, তাহলেও আমেরিকায় এমন অনেক মানুষ আছে যারা হ্যাঁ, ওটাকে কিনে আবার কারোর কাছে বিক্রি করছে। জাল মানে না, সেটা এটাকে তো বলে রাখা নিয়ম ভালো, এটা জাল না, এটা কপি জেনেই কিনছে সে। না, জাল না। হ্যাঁ, জেনেই কিনছি, এবং এবং সেই আইকনিক জায়গাটাকেই কিনছি, মানে হুম। ইন্ডিয়ার ইন্ডিয়ার এটা জিনিস, এই হ্যাঁ, সে তো তোমার ইন্ডিয়ার কপির আইকন। একটা মার্কেট, মানে জেনে কপি, আমি এর কপি করছি, আমি তোমাকে কোনো লুকাচ্ছি না কিছু, এটা কপি, এটার একটা মার্কেট চিরদিনই ছিল, ওয়েস্টার্ন পেন্টিং এও আছে না, কিন্তু কপি কিন্তু আর্টিস্ট। এই জায়গায় প্রশ্ন যে সেটা কি ইন্ডিয়া গভর্নমেন্ট কোনোভাবে এটার এটার সত্ত্ব তৈরি করতে পারতো না, যে এটা আমার মনে হয় কোনোভাবেই এটা পশ্চিমেও, কিনতে গেলে পশ্চিমেও নেই, যে আমি একটা এরকম কোনো লোকের ছবি মানে যদি হয়নি। কপি করি, আমি যদি একটা লোকের ছবি কপি করি, দুর্দান্ত কপি, কপিস্ট আমি, সেখানে আমার ওই আর্টিস্টের প্রতি কোনো অব্লিগেশন, এটা আরো একটা ইন্টারেস্টিং প্রশ্ন। আমার ধারণা, এটা আমি শুনিনি কোনোদিন যে পশ্চিমের জগৎ, কারণ এটা তো অনেক কাল চলছে, শতাব্দীর পর হুম, শতাব্দী চলছে। হুম, ধরো ইয়ে ওল্ড মাস্টার পেইন্টিং, হ্যাঁ, সেটাকে 19th সেঞ্চুরি ফটোগ্রাফি আসার আগে যেটা ছিল 1890, এনগ্রেভিং করতো লোকে, এনগ্রেভিং কিনতো, প্রিন্ট, সেটাতে ওল্ড মাস্টার পেন্টি কাকে কপিরাইট দিচ্ছে বা রয়্যালটি দিচ্ছে, দিচ্ছে না। সেটা ওই, এবং মার্ক অ্যান্টোনিও রাইমন্ডি বলে একজন ছিল ফ্রান্সে, বিশাল বিখ্যাত এনগ্রেভার হিসেবেই তার নাম। সে শুধু রাফায়েল টাফায়েলের পেন্টিং এনগ্রেভিং করে। আহ, এটাতে কোনো রকম কোথাও কোনো আইন কোনোদিন ছিল কিনা, আমি আমার মনে হয় না ছিল। আমি যদি তোমার পেন্টিং হুবহু কপি করে, কিন্তু আমি বলছি না ওটা তুমি করেছো, ওটা আমিই করেছি, সেখানে তুমি আমায় কি, আহ, আমি তো কপি করছি, আমি নবকুমার চক্রবর্তীর ছবি কপি করে আমি বিক্রি করছি। তুমি কিন্তু কোনো, আমি তো বলছি না ভাই যে জাল নয়, কপি, এইখানেই কপি আর জালের তফাৎ। আহ, তুমি কি করতে পারো, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশনের ক্ষেত্রে, আমরা যে অ্যাপ্রোপ্রিয়েশনে করি, এইটাই হচ্ছে জাল নিয়ে যারা কলকাতায় লাফায়, তারা এইগুলোই তফাৎগুলো আহ, দেখে না। অ্যাপ্রোপ্রিয়েশনের ক্ষেত্রে কিন্তু মামলা করা যায়, ওই যে সেটা চলে যাচ্ছে রিপ্রোডাকশনের আওতায়, সেটা কিন্তু ওই হুসেনের ওইখানে চলে যাচ্ছে, অ্যাপ্রোপ্রিয়েশন চলে যাচ্ছে রিপ্রোডাকশনে। অনেক মামলা হয়েছে, জেফ কুনস, অ্যান্ডি ওয়ারহোল, রবার্ট রসেনবার্গ, যারা এই যে অ্যাপ্রোপ্রিয়েট করেছে, মামলা হয়েছে। বেশিরভাগ মামলাগুলোই কোর্টের বাইরে সেটেলড হয়ে যায়। কোনো ক্ষেত্রে কোর্টে যেগুলো গেছে, কোর্ট রায় দিয়েছে এটা না, ওই যার ছবি অ্যাপ্রোপ্রিয়েট তার বিরুদ্ধে রায় দিয়েছে, যার ছবি, মানে এটা কোর্টের, আমি যতদূর জানি কোর্টের একটা মানে এই দেশে অন্তত একটা আছে, গাইডলাইন আছে যে কতটা চেঞ্জ করেছে সেটাকে। আমি যদি গেরনিকাকে ব্যবহার করে চেঞ্জ করি সাফিসিয়েন্টলি, এবং সেখানে একটা সাবজেক্টিভ ব্যাপার আছে, তাহলে ওটাকে আমাকে তাকে কোনো পয়সা দিতে হবে না, আমার তার কোনো দায় নেই। যেখানে কোর্ট মনে করেছে এই জন্যই তো আর্টের ল এটা হয়েছে পরে, এইগুলো কোর্ট তো জানে না কিভাবে বলবে, এই জায়গা এক্স্যাক্টলি, থেকেই মানে হয়েছে। এটাই। যেখানে দেখেছে সাফিসিয়েন্টলি চেঞ্জ করা হয়নি, সেখানে আর্টিস্টকে টাকা দিতে হয়েছে। জেফ কুনসের এটা বারবার হয়েছে, একাধিকবার হয়েছে, যে ছোট জিনিসকে ব্লো আপ করে দিলাম, বড় জিনিসকে হ্যাঁ, ছোট করে দিলাম। হ্যাঁ, এটা এটা খুব খুব খুবই ইন্টারেস্টিং, যাকে আমাদের এই কথার মধ্যে দিয়ে নানান দিক বেরিয়ে আসছে যেগুলো আমরা আগে ভাবিনি। এই মানে ব্যাপারটার একটা সঙ্গে যামিনী রায় ছবি ধরলে তো সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, যামিনী রায় নিজে কিন্তু একই ছবি বহু এঁকেছে। হ্যাঁ, তাহলে একই কাউন্ট ছবি, করুন হ্যাঁ, হ্যাঁ। যে মানে এই যে, যেটা দিয়েছে। মানে যেটা যেটা থেকে
মানে আমাদের এই ছবির অথেন্টিসিটি এবং আর্টিস্টের এই এক্স ওয়াই কে বেশি দামে বিক্রি করলে আর্টিস্ট পাই, এটা যেরকম ভ্যালিড পয়েন্ট আমাদের সবার মনেই এটা আছে, আবার এটাও বোঝা উচিত যে ছবি কপি করতে করতে কোনটা, মানে একটা আর্টিস্টও যদি এক ধরনের ছবি অনেক আঁকে, একই রকম দেখতে মাছ মুখে নিয়ে বেড়াল বা চিংড়ি, বেড়াল আর চিংড়ি, সেটার মধ্যেও মানে প্রত্যেকটাই অথেন্টিক বলবে, কিন্তু তারপরে অথেন্টিক থেকে কোথায় ওটা রিপ্রোডিউস, নিজেই যখন রিপ্রোডিউস করছে কোথায় চলে যাচ্ছে, সেটা একটা বড় প্রশ্ন, একটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। মানে তবে অসম্ভব এটা যেটা প্রায় বললে জানাধারে, খুবই ইন্টারেস্টিং যে মানে আহ, যখন ওই সকালবেলা খবরগুলো বেরোয় আর কি, মানে টাইম মেতার ওই কালি বিক্রি হয়েছিল 62 কোটি টাকায়, হ্যাঁ আর 62,000 টাকা পেয়েছিল কিনা সন্দেহ আছে, মানে যখন সেই অরিজিনাল ছবিটা বিক্রি হয়েছিল। মানে এটা, মানে আর কোনোভাবেই একটা আইন গড়ে উঠছে না, বা হ্যাঁ, কোনোভাবে মানে দীর্ঘদিন এবং ধরে। আইন গড়ে উঠছে না, তার কারণ হচ্ছে আমার আমার মনে হয় আর্ট মার্কেট এনফোর্স করতে পারবে না, কোনো সরকার বা আইন এটাকে এনফোর্স করতে পারবে না। তাহলে আর্ট মার্কেটের স্ট্রাকচারটা বদলাতে হবে, আর্ট মার্কেটের স্ট্রাকচার বদলালে আবার অন্য অনেক কিছু নাট বল্টু টাইট দিতে হবে বা আলগা করতে হবে। আর যেহেতু ওই ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ওটা তো কোনো ব্যক্তি বিশেষের হ্যাঁ ইন্টেলেকচুয়াল, হ্যাঁ, তো ওই সেই জন্য। হুসেনের কেসটা পরিষ্কার, ওই একই ব্যাপার হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েশনে বিভিন্ন জায়গায়, এই আমার ছবি তুমি ইউজ করেছো, তোমার আহ, নিয়ে বসিয়ে দিয়েছেন তা, কিন্তু আসলটা যখন যাচ্ছে হাতে হাতে রয়্যালটির প্রশ্নটা, সেটা বলো যদি, আহ, তাহলে এটা এটা মানে আমার আমার মতে এটাতে আমার এক্সপার্টিস নেই, আমার দেখে টেকে যা মনে হয়েছে যে এটা আর্টের মার্কেট এবং যে যে ডিস্ট্রিবিউশন, তার এবং কনসামশন, তার চরিত্রটা একেবারেই অন্য এ থেকে আলাদা। যাই হোক, আমরা এইগুলো সবই হচ্ছে অনগোয়িং টপিক। আমরা এর কোনো প্রশ্নের একটা একদম ফাইনাল উত্তর এরম এটা আমরা কখনোই মনে করছি না, এটা অনগোয়িং টপিক, এতে অ্যাড করার থাকবে, এতে আমরাও হয়তো মত বদলাবো, আমরা হয়তো ভুল তথ্য দিচ্ছি, ভুল অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করছি, এরকম হতেই পারে। আমরা এটাতে মানে এটা যে আলোচনাটা একটা ভ্যালিড আলোচনার টপিক এইভাবে রাখা হলো আর কি। আম, এবার আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। দ্বিতীয় প্রশ্নটা তাহলে শুনি। আহ, আমার প্রশ্নটা হলো, আহ, যখন কোনো আর্টিস্ট ইলাস্ট্রেশন করছে, তখন সেটা যে রেকগনিশন পাচ্ছে, আহ, কিন্তু যখন একজন ইলাস্ট্রেটর একটা আহ, মানে ছবি আঁকছে বা একটা আহ, মানে আর্ট করছে, তো সেটার কেন মানে সেইভাবে কোনো রকম রেকগনিশন পাচ্ছে না দ্বিতীয় মানে। প্রশ্ন, ছবি আঁকে এরা সচিত্রকরণ করলে যে স্বীকৃতি পান, সচিত্রকররা ছবি আঁকলে তা পান না কেন? এটা হচ্ছে প্রশ্ন, এটাও খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। আচ্ছা, প্রথমেই বলতে হয়, এখানে আমি একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই প্রথমে, তারপরে আমরা কন্টেম্পোরারি ব্যাপার স্যাপারে আসবো। বেসিক জায়গা থেকে যে কোনো ছবি ইলাস্ট্রেশন, ইন দ্য সেন্স যে একটা ছবি একটা আইডিয়াকে তো ইলাস্ট্রেট করছে রে বাবা। একটা আর্টিস্ট কোনো মানে নিজের মন এক সাবজেক্ট কন্টেন্ট যে, সেটা তো একটা আইডিয়াকে ইলাস্ট্রেট করছে। ইলাস্ট্রেশন, ছবি সব সময় ইলাস্ট্রেশন, খুব বেসিক জায়গা, কিন্তু সেটা নিয়ে এগুলোতে চলবে না। আম, যদি আমরা একটা কংক্রিট কিছু নিজের চিন্তা ভাবনার এলোমেলো চিন্তাকে আমি ছবিতে রূপ দিচ্ছি, সেটাও ইলাস্ট্রেশন, ওই জায়গায় না থাকি, যদি একটা মোর কংক্রিট জায়গায় যেতে চাই, তাহলেও দেখবো পুরা কাল থেকে চলে আসছে যে বাইবেল গুলো যে ইয়ে করেছে, বাইবেলের সঙ্গে সঙ্গে ছবি এঁকে মধ্যযুগে ইউরোপে, ইলাস্ট্রেশন তো। আম, তোমার বিভিন্ন বাইবেলের বিভিন্ন ঘটনা নিয়ে যে পেন্টিং গুলো করা হচ্ছে, ওগুলো ইলাস্ট্রেশন না? ইলাস্ট্রেশন তো বটে। তাহলে ইলাস্ট্রেশন আর ছবি আঁকিয়ে আর ইলাস্ট্রেটার, এটার এ তো সমস্যা ছিল না, সমস্যা তো ছিল না। আমাদের দেশে তো আছেই তাল পাতার পুঁথি। তুমি যদি তথাকথিত ফোকে যাও, তাহলে তো পট, তো সেই পট নিয়ে গান করা থেকে শুরু করে ইলাস্ট্রেশন। একটা প্রথাগত গল্প, চলে আসা গল্পকে নতুন নতুন করে বিভিন্ন আর্টিস্টরা ইলাস্ট্রেট করছে। ইলাস্ট্রেশন কথাটার মধ্যে তাহলেই মানে একটা নাক কুঁচকানো ব্যাপার কোথা থেকে এলো?
যেটা ছবি আর ইলাস্ট্রেশন, ছবির কৌলিন্য যাকে বলো কোথা থেকে এলো, এটা পুঁজিবাদ তৈরি করেছে। হ্যাঁ, আর সবকিছুর মতোই পুঁজিবাদেরা তৈরি করেছে, এটা ছিল না। এটা মডার্ন, শুধু পুঁজিবাদ না, পুঁজিবাদ এবং আধুনিক এই যে মডার্নিজম এটাকে তৈরি করেছে। মডার্ন আর্টের মুভমেন্ট থেকে এটা আস্তে আস্তে হয়েছে সেখানে। এবং এটার মধ্যে অনেকটাই মিথ আছে যে তুমি যদি একটা কোনো অলরেডি আছে, এক্সিস্ট করে একটা কাহিনী বা একটা বই বা একটা কোন রকম ইভেন গান, সেটাকে ধরে এগো একটা, আরেকটা হচ্ছে তুমি তোমার স্বাধীন চিন্তা দিয়ে এগোলে শিল্পী ইয়ে, দুটোর মধ্যে দ্বিতীয়টা কুলীন। এটা কোথা থেকে এসছে? এটা রোমান্টিক মুভমেন্ট থেকে প্রথম, মানে আমি বলবো তৈরি হয়েছে। যে আর্টিস্ট হচ্ছে সলিটারি জিনিয়াস। এই যে আমি বলি না যে আর্টের সমস্ত ব্রাঞ্চগুলোর মধ্যে মিউজিকেও আছে সেই আহ, সেই স্ট্রাভিনস্কি বা সেই পিয়ানোতে কম্পোজ করছে সলিটারি জিনিস, হ্যাঁ, কিন্তু পেন্টিং এর ক্ষেত্রে, স্কাল্পচারের ক্ষেত্রে, ইভেন বিশেষত পেন্টিং এর ক্ষেত্রে যতটা আছে, এটা আমি অন্য সময় আগেও বলেছি, সলিটারি জিনিয়াসের কনসেপ্ট এটা অন্য কোথাও ওইরকম ভাবে নেই। মিথ অফ দ্য জিনিয়াস, সেখানে ওই জিনিয়াস যে স্বাধীন চিন্তা, এইটা তৈরি হয়েছে রোমান্টিক মুভমেন্ট থেকে। এবং আহ 19 সেঞ্চুরি, তখনও তুমি দেখছো পেন্টিং, অদ্ভুত ব্যাপার হচ্ছে যখন তুমি দেখছো পেন্টিং হচ্ছে 18, 19 সেঞ্চুরি, 17 সেঞ্চুরি, রেমব্রান্ড, রেমব্রান্ডে কি প্রডিগাল সান বা এরকম একটা বিবলিক্যাল একটা কিছুকে সে সে তো সচিত্রকরণ, কিন্তু সেটাকে আমরা বলছি না। এটা পুঁজিবাদের আগে থেকেই, রেনেসান্স থেকেই অ্যাকচুয়ালি ইউরোপে তৈরি হয়ে যাচ্ছে পুঁজিবাদ। ওই যে বারবার আমি বলি না, আম, আমি যতই মার্ক্সবাদের, আহ, আমি এখন ক্রিটিক্যাল মার্কসিস্ট, মার্ক্সবাদের যতই আমি মানে ক্রিটিক করি, আমি ভেতর অন্তরে সেই ওই মডেলটা আমার কাছে সবচাইতে আহ, আহ, ব্যবহারযোগ্য আর কি। যে পুঁজিবাদ যখন এটার উপর একটা অর্থ, মানে মানিটাইজ করলো পুঁজিবাদ, তখন থেকে এই কৌলিন্যটা ডেভেলপ করলো। নইলে তুমি ভাবো না, রেনেসাঁসেও তো হয়েছে পেন্টিং, এই রেমব্রান্ড করেছে, তারপরে 18 সেঞ্চুরিতে জাকরি দাভিদ করছে, হয়নি তো? আমাদের দেশে ধরো, আমাদের দেশে তো ব্যাপারটা তো কমপ্লিটলি অন্যরকম। আমাদের দেশে যে নানান রকম ভাবে তুমি মিনিয়েচার যদি ধরো, মিনিয়েচারে তো বহু জায়গায় যেরকম এই আর্টিস্ট নিজের মানে এই সাধারণ জীবনের দৃশ্য এঁকেছে, তেমনি অনেক জায়গায় তো নানান পুরাণ টুরান থেকে করা হয়েছে মিনিয়েচার পেন্টিং। সেখানেও তো ইলাস্ট্রেশনের ব্যাপারটা, কিন্তু কৌলিন্যটা এনেছে। কোনো অসুবিধে ছিল না লোকের। আমি বাইবেল জানি বা আমি অমুক পুরাণ জানি, এইটা আমি পুরাণের ছবি দেখছি, কোনোদিন কেউ মনে করতো না। 19 সেঞ্চুরিতে এসেও, তখন অলরেডি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়ে গেছে ইউরোপে, যে এই যে আহ, আহ, বাইবেলের একটা, বা যেটা ছিল ইংল্যান্ডে ভীষণভাবে হয়েছিল প্রি র্যাফেলাইটদের মধ্যে, শেক্সপিয়ারের কোনো একটা হ্যামলেট বা কিছু একটা, ওফেলিয়ার একটা বিখ্যাত পেন্টিং, সেই ওফেলিয়া জলে ডুবে গেছে, প্রি র্যাফেলাইট পেন্টিং। এগুলো তো হয়েছে, কেউ তো বলেনি শেক্সপিয়ারের ইলাস্ট্রেশনে সুতরাং ওটা ছোট, ভীষণভাবে উঁচু ছিল এটা। আমি বলবো ইলাস্ট্রেশন আর এর এটা পুঁজিবাদও অত সঙ্গে সঙ্গে হয়নি, এটা 20th সেঞ্চুরি। 20th সেঞ্চুরিতে মডার্নিজম যে দিক পরিবর্তন করলো এবং রিয়েলিজম থেকে অ্যাবস্ট্রাকশনে গেল, নানান রকম ভাঙা ভাঙি কিউবিজম, ওই সময় থেকে এটা হয়েছে। কিন্তু সেখানে যে প্রশ্নটার মূল জায়গাটা কি, যে যারা এইটা না পুরো আরবিট্রারি, বুঝেছো তো, এটার মধ্যে কোনো রকম মানে অনেক জায়গায় অন্যায় তো। যারা ছবি আঁকিয়ে আর্টিস্ট হিসেবে পরিচিত, ধরো পিকাসো, পিকাসো প্রচুর, আমরা যেটাকে ইলাস্ট্রেশন বলবো আজকে, করেছে। সেই ইলাস্ট্রেশন গুলোকে ছবি হিসেবে ধরা হয়। হ্যাঁ, ওই আগের মতো একটা ছবি, ওটা ইলাস্ট্রে কি কোন গল্পের করেছে বা কোনো বাইবেলে করেছে ম্যাটার করে না, ছবি। অন্য অনেকেই করেছে বাইবেল নিয়ে বা অন্যান্য পুরাণ নিয়ে, যে কাজ হয়নি তা না 20th সেঞ্চুরিতে, কিন্তু সেগুলো ছবি হিসেবে ধরি। কিন্তু ইলাস্ট্রেটারের যে জীবিকাটা, এটা তো আগে ছিল না ওইভাবে।
ইলাস্ট্রেটারের জীবিকাটা আগে ছিল না, এটা 20th সেঞ্চুরিতেই মোটামুটি তৈরি হয়েছে। যেই মুহূর্তে জীবিকাটা আস্তে আস্তে ডেভেলপ করলো, একজন যে ইলাস্ট্রেটর হিসেবে পরিচিত সে যখন ছবি আঁকে তখন সেটাতে নাক কুঁচকানো হয়। একটা এর মধ্যে যুক্তি হচ্ছে, যেটা সব সময় ফেলে দেওয়ার নয় কিন্তু সব সময় প্রযোজ্যও না, যেটা হচ্ছে যখন ইলাস্ট্রেশন একটা মানে আর্ট কলেজে শেখার একটা ব্রাঞ্চ, জীবিকার একটা ব্রাঞ্চ, এসব এস্টাবলিশ ধরো 1920s 30s এর মধ্যে। হুম, আহ, তাতে যুক্তিটা হচ্ছে যে একটা লোক যখন ইলাস্ট্রেশন, আমি একটু এগিয়ে যাই, আমি গত কয়েক বছরের কথা, আমি যখন এমএফএ প্রোগ্রামে পড়াতাম, আমি কিছু দেখেছি আমি, তাহলে আমার পিছিয়ে যেতে আবার সুবিধা হবে, একটা দৃষ্টান্তটা আমি একটু এগিয়ে আমার অভিজ্ঞতা থেকে দিই। আম, ছাত্রছাত্রী ভর্তি হয়েছে প্রোগ্রামে, এমএফএ প্রোগ্রামে, তারা খুব দক্ষ ইলাস্ট্রেটর এবং বাজারে তাদের বয়স্ক, প্রায় আমারই বয়স ধরো তাদের, আমি বছর 15-20 আগের কথা বলছি, ভীষণ তাদের রোজগার, এবং তারা মানে একটি ছেলে তো ছিল অসাধারণ, তার মানে মানে তার যে স্কিল বলো এ বলো, তার ইমাজিনেশন ইলাস্ট্রেশনের ক্ষেত্রে অসাধারণ। কিন্তু সে যখন এমএফএ প্রোগ্রামে আমরা তাকে যা বলার চেষ্টা করছি, যে এই যে আইডিয়া কনসেপচুয়াল জায়গাটা, সে কিছুতেই একটা ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ এবং একটা কনসেপচুয়াল ল্যাঙ্গুয়েজও ইলাস্ট্রেশনের সে পড়েছে, অধ্যয়ন করেছে, তাকে তার বাইরে বার করতে পারছে না। সে 2 বছর ধরে, 2 বছর এমএফএ প্রোগ্রামে বুঝতেই পারছে না আমরা কি বলতে চাইছি, এবং বুঝতে পেরেও থাকে যদি, এবং একাধিক ছিল, সে বেরোতে পারছে না। সে যা করে তার মধ্যে ওই যে মানে যেটাকে আমি অ্যাকচুয়ালি খণ্ডন করব, তার আগে আমি বলছি সেটা পুরো ফেলে দেওয়ার নয় যুক্তি, ওই জায়গা থেকে যে তার মধ্যে না তুমি দেখলে বুঝতে পারবে তার মধ্যে একটা আম, কোথায় যেন একটা লিমিটেশন আছে, তার যে মানে দক্ষতার দিক থেকে না, কিন্তু তার যে যে মানে ছবির মধ্যে একটা তার তার যে আহ, তার এস্থেটিক, তার আইকনোগ্রাফি, তার মধ্যে কোথায় সে যেন একটা কোনো অদৃশ্য দেয়াল ভাঙতে পারছে না। তার মানে কি দেয়ালটা তাহলে সত্যি, আমি বলবো দেয়ালটা, যদি তুমি আর্ট এডুকেশন ধরো, আর্ট ইনস্ট্রাকশন, আর্ট, আমি পশ্চিম খুব সব মিলিয়েই বলছি, আম, যেটাতে চায়নাতে, সোভিয়েত রাশিয়াতে কমিউনিস্ট যে ইলাস্ট্রেশন বা এই যেগুলো আমরা ছোটবেলায় খুব পেতাম, সেই আর্টিস্টদের অসুবিধে হয়েছে। এখন তুমি যদি রাশিয়ান কনস্ট্রাকটিভিজমে যাও, সেখানে ওই অসুবিধাটা তো ছিল না, কারণ তারা তো অনেক মানে ইয়ে করে ভাবছিল, তারা তো অন্য কনসেপচুয়াল জায়গাটা তাদের অনেক বেশি আম, আহ, মানে জরুরি ছিল। কিন্তু যখন কমিউনিস্ট চায়নায় তোমায় কতগুলো ফর্মুলাইক জায়গা, এই যে ফর্মুলাইক ব্যাপারটা, এই যার একজনের কথা আমার মনে পড়ছে পার্টিকুলারলি, একটি ছেলের আর একটি মহিলার, আম, তারা দুজনেই একটু বয়স্ক এবং দারুণ নাম করা ইলাস্ট্রেটর, একটা ফর্মুলাইক জায়গা আছে। এবং এটা না আমি ওইরকম ভাবে ছবি না দেখিয়ে বলতে পারবো না, এটা নিয়ে আমরা একটা অন্য আলোচনা করতে পারি, যে ইলাস্ট্রেশন কেন এটাকে বলবো, কেন আমি, তাহলে কি, তাহলে কি এটা ইলাস্ট্রেশন হচ্ছে, ছবি হচ্ছে না? ছবি মানে কি, ওই যে আমার কাছে ওই অর্থ মানে, কারণ আমি এটা ফেস করেছি বলে বলছি শিক্ষক হিসেবে, আমার কাছে ওইরকম ভাবে আমি আলাদা করে কিছু বলবো না যে এই এই লিস্ট আছে এটা হলে ছবি হবে না, আমাকে কেস বাই কেস দেখতে হবে। এবং কেস বাই কেস যখন আমি দেখবো, এক্ষেত্রে আমার এখন মনে হচ্ছে বলতে গিয়ে যে কিছু এক্সাম্পল আনলে হতো, তবে এই প্রোগ্রাম তাহলে ওই একটা একটা কোশ্চেন নিয়েই প্রোগ্রামটা হবে, বড় হয়ে যাবে, যে আমি দেখিয়ে বলতে পারবো কেন এটা আমার কাছে ওই অদৃশ্য দেয়ালটা ভাঙতে পারছে না। এটা আমি শিক্ষক হিসেবে বলছি ভাই, আছে একটা, ওদের আমি দেখেছি ওরা আইডিয়ার দিক থেকে, এবং সেই আইডিয়াটা ওরা যে আইডিয়া থেকে কাজ করছে, সেই আইডিয়া কনসেপচুয়াল জায়গাটা যখন ট্রান্সলেটেড হচ্ছে তোমার ফর্ম ইয়েতে, আম, তোমার ছবিতে,
সে ছবি কিন্তু আমার কাছে একটা, ওইটা না বলা যায় না। আমি এতদিন ঘষাঘষি করে আর্টের জগতে শিক্ষকতা করে যে একটা লিবারেশন, বুঝেছো, লিবারেশন, এইটা পাচ্ছি না আমি। এটা এখানে ভেগ হলো উত্তরটা আমি জানি, কিন্তু আমি বলছি এই উত্তরটার এর থেকে এই জায়গাতেই তো ইলাস্ট্রেটররা যখন ছবি আঁকে যে নাক কুঁচকানো হয়, সেটা নিয়ে তর্কটা করতে গেলে শুধু তর্ক করে লাভ নেই। তোমাকে ইয়ে, আজকে মিতালির যে ছবিগুলো, সেটা একটা গল্প থেকে হতেই পারে, হ্যাঁ, এবং আহ, কিন্তু গল্প থেকে হলেও ওর একটা লিবারেশনের জায়গা আছে। এইটা হচ্ছে ভেগ। লিবারেশনের জায়গা বলতে আমি কি বলছি, লিবারেশনের জায়গা আছে, ওটা আরো অনেক দিকে যাওয়ার ব্যাপার আছে, যেইটা আরেকজনের ক্ষেত্রে হয়তো আমি পাবো না। এখন ব্যাপারটা হচ্ছে এরকম অনেকের থাকে যে ছবি আঁকছে, ছবি ছবি মানে আর্ট, আমি এটাকে একটু ব্যঙ্গ করেই বলছি আর্ট, কারণ এগুলো তো সবই মানে আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে এটা কৃত্রিম, এগুলো আর্টের যে জায়গা। এখন বলে কৃত্রিম বলছো, আবার বলছো একটা অদৃশ্য দেয়াল। হ্যাঁ, আমি কিন্তু অদৃশ্য দেয়ালটাও কৃত্রিম, সেটা তৈরি করা। আমাদের আর্ট এডুকেশন, আমাদের যেভাবে আর্ট আমাদের ভাবতে শিখেছে, সেখানে একটা অদৃশ্য দেয়াল আছে। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে অনেকে কোনোদিন ইলাস্ট্রেশন না করে, ইলাস্ট্রেটর না, তারা জীবিকায়, কিন্তু তারা ছবি আঁকতে গেলেও আমি ওইটা পাই না, ওই অদৃশ্য দেয়ালটা দেখি কি করে হয়। তার কারণ যে আমরা ওই যে একটা বেসিক ব্যাপার আছে, সব ছবি ইলাস্ট্রেশন, তারা ওই জায়গা থেকে ভাবে সমস্ত কিছু হচ্ছে আমি একটা জিনিসকে স- সচিত্রকরণ করছি, এবং তারপর তারা আজকের দিনে ম্যাসিভ ইলাস্ট্রেশন দেখছে, ইলাস্ট্রেশন হিসেবে যেগুলো করা, অ্যাডভার্টাইজমেন্ট বলো, কমিক বুক বলো, এ বলো, দেখছে, সেটা তাদের মধ্যে এমন গেড়ে ওইখানে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়ে যায়। যদিও তারা হয়তো ফাইন আর্টসের ডিগ্রি আছে, তৈরি হয়ে যায়। এইটা ক্রিটিক করার সময় টিচাররা যদি কেউ বলে, তারা বলে, যেটা আমার প্রথম দিকে আমাকে কন্ট্রোল করতে হয়েছে, যে হেও করা, তোমার তো এখানে ইলাস্ট্রেশন হয়ে যাচ্ছে। আমি কোনোদিন তাকে বলিনি তোমার ইলাস্ট্রেশন হয়ে, তাহলে তো আমি কুলিনের, আমি কুলিনের ওর কৌলিন্যের জায়গাটা যেতে চাই না। আমি তাকে বলেছি একটা অদৃশ্য দেয়াল আছে, একটা লিমিটেশন আছে ইলাস্ট্রেশনের, সেটা তুমি, ইলাস্ট্রেশনের জগতে একটা লিমিটেশন আছে, একটা প্রোডাক্ট ওরিয়েন্টেড ট্রেনিং দেওয়া হয়, তুমি সেটাকে সেই জায়গাটা ভাঙায়। কিন্তু দেয়ালটা তো অদৃশ্য, তুমি ভাঙবে কি করে? ওইখানে দেয়াল মারো গিয়ে হাতুড়ি, এরকম তো বলা যায় না। পিকাসো যখন ইলাস্ট্রেশন করেছে, ওর ওই দেয়ালটা তো ছিল না, সেই জন্যে ও যে ছবিগুলো করেছে সেইগুলোকে একটা গল্পের খাতিরে হয়তো করেছে, সেটাকে প্রথম থেকেই ওই লিবারেশনটা তার আছে। ইলাস্ট্রেটররা যখন ছবি করে, আমি সবার কথা তো বলছি না, এখন ব্যাপারটা হয়ে গেছে এইখানে আবার আরেকটা প্রশ্ন আসে। একজন সচিত্রকরণের লোক, সচিত্রকর যখন ছবি আঁকছে, অনেক সময় এটা হয় সে নিজেও জানে না দেয়ালটা আছে। আবার আবার দেয়ালটাও যে সলিড দেয়াল তা না, দেয়ালটার মধ্যে একটা ফ্লুইডিটি আছে, কিছুটা বেরোলো কিছুটা বেরোলো না, ধাক্কা লাগলো কিছুটা ফুটো হলো। আবার উম সচেতন না, ওই 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 দেয়ালটা যেরকম আছে, আ- আবার সমাজে যখন ছবির জগতে যখন তাকে দেখছে, যেটা হিরণদার ক্ষেত্রে হয়েছে, যখন তার ছবি দেখছে, প্রথমেই সে যে ইলাস্ট্রেশন করে সেটা লোকে জানে, এবং সেই বায়াসটা লোকে ইউজ করে, যে আমি যেন দেয়াল, এটা ইমাজিনড হতে পারে দেয়ালটা, কিন্তু দেয়ালটা আছে মানে কি, এটা তো ন্যাচারাল কিছু না, এটা তো কনস্ট্রাক্ট। আমি যখন হিরণদার মতো কারো ছবি দেখছি, আমি কি কিভাবে দেখব হিরণদার অ্যাবস্ট্রাকশনকে? আমি দেখব ইলাস্ট্রেশন থেকে ছবিতে আসছে, না হিরণদার মধ্যে ছবির একটা, আমি নাম করেই বলছি, আমি হিরণদার সঙ্গে এটা নিয়ে আলোচনা করি, ছবির যে অ্যাবস্ট্রাকশন, যে একটা অ্যাবস্ট্রাকশনের যে চর্চা, সেটা ছবির ক্ষেত্রে, মানে ছবি মানে সেটা ইলাস্ট্রেশনও যাই হোক, যে টোটাল অ্যাবস্ট্রাকশনের চর্চা, সেটা হিরণদা ইলাস্ট্রেশনে ইউজ করছে। আমি এইভাবে দেখি, এবং দেখতে আমার অসুবিধে হয় না। হিরণদার ওই দেয়াল এর জায়গাটা আহ, আমি মনে করি ভেঙেছে, অনেকে মনে করে না, সেই জন্য হিরণদাকে ওই ও তো ইলাস্ট্রে, সেটা সেখানে কিন্তু দেয়ালটার দিকে তারা নজর দিচ্ছে না। আমি দেখি যে দেয়ালটা আমি কি ফিল করছি না করছি না। অফকোর্স আমার কথা আমার, আমি তো বলছি না, এটা তো আর্টে তো ওরকম অবজেক্টিভ দেয়াল তো নয়।
কিন্তু অনেকেই হিরণদার কাজ, প্রথম হিরণদার তো প্রথমেই মানে অনেক কাল তো ছবির জগৎ থেকে সরেছিলেন। এবার যখন ছবির জগতে তিনি আসছেন, ওই প্যাভিলিয়ন করা বন্ধ করলেন, এইবারে যেটা হলো, হিরণদার যে কাস্ট সিস্টেমের মতো, হিরণদা আপার কাস্ট নয়, এটা আগে থেকেই লোকের মনে ঢুকে বসে আছে। এবং তারা ওই দেয়ালটা তাদের কাছে একটা সলিড দেওয়াল, যেটা ভাঙা যায় না, ভাঙার চেষ্টা করা উচিত না। আহ, এদিক থেকে ভাঙা যায়, একটা আর্টিস্ট তো ওরম করতেই পারে একটা ইয়ের তোমার আহ গল্পের জন্য আমি একটা কত কাজ করলাম, কিন্তু ওদিক থেকে তুমি ভাঙতে পারো, ওয়ান ওয়ে হতে পারে, ওই দিক থেকে হবে না। এটা লোকের মনে আহ, বদ্ধমূল হয়ে বসে যায়। এখন তুমি যদি দেখো, আমি নাম করব না, হিরণদা ছাড়া কারো, আম, কলকাতায় বিখ্যাত সমস্ত পত্রিকার ইলাস্ট্রেটর, আমি আমার ছাত্র জীবন থেকে মনে করতে পারি, একজনকেও আমার মনে পড়ে না যেখানে ওই দেওয়ালটা সে, মানে যারা ইলাস্ট্রেটর হিসেবে খুব খুব নাম করা পেরেছে, একজনকেও পারি না। তাহলে তখনই যারা এই কৌলিন্যের বিচার করে, তারা বলবে, ওই তো বললাম পারে না, সেই জন্যই তো আমি আলাদা করি, সেই জন্যই তো ইলাস্ট্রেটররা ছবি আঁকতে গেলে আমি নাক কুচকাই, আর ছবি আঁকারা ইলাস্ট্রেট, ছবি আঁকার যে দেয়ালটা ওই দিক থেকে ধরলে অনেক বেশি ফ্লেক্সিবল, ওই কনস্ট্রাক্ট হিসেবে এই দেয়ালটা, আর ওদিক থেকে টাফ, কারণ বাজার তৈরি করেছে ওটা। সেই জন্য তো আমি বলি, আমি আহ, উম, আমি মনে করি সেখানে ওই যে বলছে তারও কিছুটা দায় আছে, যে প্রথমেই সে দেয়ালটাকে ধরে নিচ্ছে। কিন্তু যদি দেখো, হ্যাঁ, এই যদি দেখো যে মানে, তুমি দৃষ্টান্ত দিতে বলো, হিরণদার উল্টো দৃষ্টান্ত, পার্টিকুলারলি এটা প্রবলেমটা হয়, এটা অ্যাবস্ট্রাকশনও হতে পারে, আম, কিন্তু এটা প্রবলেমটা বেশি হয় ফিগারেটিভ কাজে, ছবির ক্ষেত্রে। যে আম, যে আমি দেখেছি, আমি পাইনি গো, কেউ পাইনি, একজনও পাইনি। আমি বুঝতেই পারছো বড় প্রতিষ্ঠান বলতে আমি কোনটাকে বোঝাচ্ছি। আম, সেই একেবারে। প্রতিষ্ঠানের যে যারা আচ্ছা, ইলাস্ট্রেটর, অনেকেই এক্সিবিশন করেছে। আমার দারুণ লাগতো, কি হতো কি, ওই যে স্কেলটা, দুর্দান্ত রং চাপানো, কলেজে থাকাকালীন তো ওইটাই দৌড়ে দৌড়ে দেখতে যেতাম। পরে যখন ছবির গভীরতা বুঝেছি, সেখানে আমার মনে হয়েছে এরা, এবং তাদের সঙ্গে ওটা আলোচনা করে লাভ নেই, কারণ তাদের ধারণা, তারা তারা প্রচুর বিক্রি, ইভেন পেন্টিংও তাদের প্রচুর বিক্রি হয়। তাদের আমি এইখানে না, এই যে কৌলিন্যটা আমি মানি না, কিন্তু একটা তফাতের জায়গা আছে। তফাতটা আমি ওরকম কাস্ট সিস্টেমের মতো বলছি না, একটা কোথাও একটা একটা মুভ করে যাওয়ার ব্যাপার আছে। এটা আহ, আমার, আমি মনে হয়, হ্যাঁ আমি মানি এটা, বুঝেছো? আহ, আচ্ছা শোনো, একটা একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এটাকে কি কোনোভাবে এইভাবে বলা যায়, মানে যে একটা একটা মিনিমাল জায়গায়, মানে আমি ইলাস্ট্রেশন কথাটা যখন বলছি, সেখানে মিনিমাল কথাটা কোনোভাবেই যেন আসতে চায় না। মানে আমি বলছি যে মিনিমাল হলে তখন সেটা পেন্টিং এর দিকে টার্ন করছে। আর ইলাস্ট্রেশনে অলওয়েজ একটা আইডেন্টিটির প্রশ্ন, মানে মানে আমি যে চরিত্রটা আঁকছি, সেটা আমি যদি 10টা চরিত্র আঁকি, তাহলে 10টা চরিত্রই তাকে কোনো না কোনো ভাবে আইডেন্টিটি দিতে হবে অ্যাজ পার স্টোরি ওয়ে। তো এখন স্টোরি লাইন, তো এখন ব্যাপার হচ্ছে যে আমি যখনই এই আইডেন্টিটির প্রশ্নটা আমার মাথা থেকে, তুমি যেটা বললে যে অ্যাবস্ট্রাক্ট একটা ফর্ম হলেই তখন সেটা ওই ইলাস্ট্রেশন থেকে কিন্তু সরে গিয়ে সেটা না, পেন্টিং এর মানে দিকে চান্সটা একটা বেশি ঝোঁক থাকে, আছে। নাও হতে পারে, হ্যাঁ, নাও হতে অ্যাবস্ট্রাকশন পারে। খুব ফর্মুলাইক হতে পারে। হ্যাঁ, তা সেই সেই ক্ষেত্রেই আমি বলছি যে মানে কোনোভাবে ওই মিনিমাল জায়গাটা হয়তো ইলাস্ট্রেশন যখন আমি করছি তখন ওটা আনতে পারি না, কিন্তু তুমি মানে হিরণদার ক্ষেত্রে সেই এটা বললেই, উদাহরণটা তাই, বললেই। হ্যাঁ, মানে আমি সুতরাং তাহলে আমার পজিশন কি এ ব্যাপারে, আমি ওইভাবে কৌলিন্যের জায়গায় যাব না। আমি মনে করি, তাহলে তুমি বলবে তাহলে এই যে অদৃশ্য দেয়ালটা কি রেমব্রান্টের ক্ষেত্রে ছিল না, বা 90, না ছিল না,
এই অদৃশ্য দেয়ালটা তৈরি করেছে পুঁজিবাদের দাবি, মানে পুঁজিবাদের আর্থিক দাবি, এইভাবে ওইভাবে সেইভাবে। তুমি দেখো না আমাদের একটা পত্রিকায় যেভাবে গল্পে, যেভাবে আমি অনেক ভেবেছি কলেজ, আমি তো এগুলো তো আমাদের ট্রেনিংটা তো অসম্ভব অশিক্ষিত হয়ে আমরা বেরিয়েছি কলেজ থেকে। আমি ধরো একটা দক্ষ ইলাস্ট্রেশন, নাম করছি না, এ করছি না, পত্রিকারও নাম করছি না, গল্পটা যেখানে শুরু হয় সেখানে মুখগুলোকে দিয়ে পেছনে একটা আর্কিটেকচার দিয়ে একটা দারুণ কম্পোজিশন হচ্ছে। আমি ভেবেছি, আমি আলাদা আলাদা গুলো ধরছি না, ধরো যেটা ক্লাস্টার থাকে, মানে সবসময় যে থাকে তা না, বা আনন্দ মেলায় বা এতে, আমি ভেবেছি আচ্ছা এইটা যদি কেউ ক্যানভাসে করে, যে এক্সিবিট করে, সমস্যাটা মানে এটা তফাৎটা কোথায়? এইটা না ভীষণ মানে এটা আহ, অনেকটা, আমি অত অনুভবের কথা বলি না, কিন্তু আবার এটা অবজেক্টিভও না। একটা, তুমি যদি এটা বড় ক্যানভাসে ইয়ে করো, যেটা দেখবে অনেক সময়, আমি আবারও বলছি, এই যে ইলাস্ট্রেশনের যে জীবিকার যে সীমাবদ্ধতা যদি বলি, এই যে দেয়ালটা, এটা অনেকে যারা ইলাস্ট্রেশন কোনোদিন জীবিকা হিসেবে নেয়নি, যারা ফাইন আর্টসের, তাদের মধ্যেও এটা আছে। তুমি বহু ছবি দেখবে যেখানে এই ধরনের কতগুলো ক্লাসটা করে, এটা একটা গল্পের ইলাস্ট্রেশন হতে পারে, কিন্তু ছবির ওই যে লিবারেশনটা আমি পাচ্ছি না। এটা আম, আমি তখন তো বুঝতাম না ওটা, ভাবতাম যে এটাতে সমস্যাটা কি। আম, এখন মনে হয় সমস্যা ওইভাবে না, একটা সীমাবদ্ধতা থাকে। না কিন্তু তাহলে তো এটা তো হ্যাঁ, সলিড একটা কারণ, মানে যে যেখানে পুঁজিবাদের পাওয়ারটা নিয়ন্ত্রণ করছে সেটা হ্যাঁ, ইলাস্ট্রেশনের খুব আইডেন্টিটি হতেই হবে। খুব ইনডিরেক্টলি, কিন্তু হ্যাঁ। কিন্তু পেন্টিং এর ক্ষেত্রে সেটা আমি মানছি না, মানে কোনো মানছি না মানে মানে কি, ওয়েট ওয়েট ওয়েট, পেন্টিংও নিয়ন্ত্রণ করছে, তুমি যদি না মানো তুমি খেতে হ্যাঁ। পাচ্ছ না। এই হচ্ছে তফাৎ, এই হচ্ছে তফাৎ। আমি তাই এই তোমার সঙ্গে- আহ, এই হ্যাঁ বলো। হুম, হ্যাঁ এই সমস্যাটা হ্যাঁ ছবি আঁকার ক্ষেত্রে কখনো কখনো দেখা যায়। তার কারণ কখন মানে কোনো সাবজেক্ট বা কোনো ন্যারেটিভ কে যদি অনেক দিন ধরে দেখা গেল রিসার্চ করছি, সেই হ্যাঁ, ক্ষেত্রে যখন ছবি মানে ছবিটা আঁকতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে আমি ওই সাবজেক্টে আটকে থেকে যাচ্ছি। হ্যাঁ, মানে ওর এটা তখন যে নানাভাবে ছবিটা আসতে পারে তোমার কাছে। তার মানে তুমি ওই হ্যাঁ দেয়ালের একটা আভাস পাচ্ছ, নানাভাবে আসতে পারে। এইগুলো না, এর বেশি আমরা অবজেক্টিভলি আলোচনা করতে পারবো না, ঠিক কোথায় তুমি হুম, আটকাচ্ছ কিভাবে। এটা এক একজনের ক্ষেত্রে প্রবলেমটা এক রকম, আর এক একজনের ক্ষেত্রে প্রবলেমের যে সমাধানটাও এক এক রকম। এটা এটা কিছু দৃষ্টান্ত দেখালে আমি আহ, একটু বলতাম, কিন্তু সেখানেও যে সবাই একমত হবে তা না। ওই যে ওই গল্পের ওটা ক্যানভাসে ধরা করেছে, আমি সেটাকে বলছি যে দেয়াল, আমি লিবারেশনটা পাচ্ছি না, সে বলে তুমি পাচ্ছ না আমি পাচ্ছি, তো কি? হ্যাঁ, তো হয় ছবির ক্ষেত্রে। কিন্তু আমি যেটা বলতে চাইছি, যে প্রশ্নটা যেটা, যে এরা করলে, আঁকিয়েরা ইলাস্ট্রেশন করলে রেকগনাইজড হয়, রেকগনিশন পাকে, সেইখানে আমার আহ, আমার মানে আইডিয়া, আহ, এটা হচ্ছে, পয়েন্টটা হচ্ছে যে আহ, একটা এই তফাৎটা আছে, কিন্তু আমি অবজেক্টিভ ভাবে আছে বলছি না। বাজার এবং শিল্প জগৎ এটা তৈরি করেছে, কিন্তু এটাও ঠিক, এই তফাৎটা আমার চোখে ধরা পড়ে। অনেক ইলাস্ট্রেটর যারা ছবির জগতে আহ, ঢুকতে চায় এবং ঢুকেছে, একটা তাদের মার্কেট আছে বিশাল বিক্রি, আমি তাদের ছবিতে ওইটা ওটা হ্যাঁ, পাই না। একটা সময় তো কলকাতাতে বা যে সময়টা ওই বুমিং পিরিয়ড, যে সময়টা প্রচুর ছবি বিক্রি হচ্ছে 2005-06 আপ টু, তো সেই সময়তে খুব স্পষ্ট একটা ব্যাপার দেখা যেত কলকাতা গ্যালারিগুলোতে, যে এই এই ইলাস্ট্রেটররাও ছবি নিয়ে আসছে এবং ছবি Yes. একই সাথে ছবি হ্যাঁ, গ্যালারিতে আমি আর ওইটার ঢুকছে। নামে চলে যাব, হ্যাঁ, ফট করে নাম নাম মুখ দিয়ে নাম বেরিয়ে যাবে। করে বলা যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তারা কিন্তু মানে আমি নাম না করেই বলছি যে সেক্ষেত্রে দেখা গেল যে যখন তারা ওই সমালোচনার মুখে বারবার পড়ছে, মানে ক্রিটিকরা একদম সরাসরি লিখছে যে এটা ইলাস্ট্রেটর, উনি হ্যাঁ, চেষ্টা কিন্তু করছেন, উনি নব, এইখানে তোমাকে একটু থামাচ্ছি আমি, যে হ্যাঁ ক্রিটিকরা যে লিখছে, এখানে ক্রিটিকদের দায় আছে, তারা ওইভাবে ব্যাখ্যাটা তো করছে না। এই যে না ওইটা যে প্রশ্নটা, মিতালি প্রশ্নটা, যে এই যে স্ট্যাম্প মেরে দিচ্ছে, ওটা তো ইলাস্ট্রেশন হয়েছে, ছবি হয়নি, এবার তুই হ্যাঁ হ্যাঁ আমাকে হ্যাঁ বোঝা ইলাস্ট্রেশন আর ছবির তফাৎটা কি। এই এবং তফাৎটা আমার ধারণা আমি কিছুটা বোঝাতে পারবো,
যেটা তারা বোঝায় না। তারা শুধু ওই কৌলিন্যের মানে তুমি একটা লোয়ার কাস্ট আমি ছাপ মেরে দিলাম, এতে কোনো লাভ তো হয় না, ক্রিটিকদের নিজেদের অশিক্ষিত জায়গাটা প্রমাণ হয়। এবং এটা আমি তারপরে যেটা দেখা গেল যে এই ইলাস্ট্রেটররা আবার আলাদা করে দল বাঁধলো, তারা ছবি একেবারে আলাদা করে এক্সিবিশন করতে শুরু করলো। শোনো, মানে আমি কলকাতায় মনে করি কলকাতার ক্রিটিক্যাল ডিসকোর্স আর্টের ব্যাপারে তো অত্যন্ত দুর্বল। একমাত্র একজনকে আমি আমি প্রণব রঞ্জন রায় আছেন, কিন্তু হ্যাঁ উনি লিখেছেন, একজনকে আমার সময়ে আমি শ্রদ্ধা করতাম, অত্যন্ত খারাপ ফালতু লোক, মানে লোক, প্রবলেম্যাটিক লোক, সন্দীপ সরকার। সন্দীপ সরকার মডার্ন, আবার হাই মডার্নিস্ট ছিল, মডার্নিজমটা বুঝতো। এবং আজকে যদি সন্দীপ সরকার, আমি জানি না লেখাগুলো কোনো বই হয়ে বেরিয়েছে কিনা, আমি হলে আমি পড়বো, অদ্ভুত একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করেছিল সন্দীপ সরকার, আর কেউ ওইভাবে পারেনি। ইয়েতে সন্দীপ বাংলাতেই লিখতো দেশে। সন্দীপ সরকার ও মানে তার যে মডার্নিজম বোঝার যে একটা অদ্ভুত, যে ওর মতো করে ইউরোপিয়ান মডার্নিজমকে বোঝা আমি আর কাউকে দেখিনি কলকাতায়। আর ও যে সেই ইউরোপিয়ান মডার্ন এবং চেষ্টা করতো, ধরো 70-80 দশকে ইউরোপিয়ান মডার্নিজম থেকে নিয়ে আমরা আমাদের মডার্নিজম কিভাবে তৈরি করব সেটা তো চিন্তাধারা ডেভেলপ করেনি। আমাদের তো আর্টের যে এডুকেশন, ক্রিটিক্যাল মানে লেখা বলো, চিন্তা ভাবনা বলো, ছবি আঁকা বলো, অত্যন্ত বড় দাদা দু একটা শান্তিনিকেতন বাদ দিলে আর ওদের ওই কুক্ষিগত ব্যাপার আমরা আগে আলোচনা করেছি। কলকাতাতে তো যাচ্ছে তাই না। এই সন্দীপ সরকার ডাবল এম এ ছিলেন, উনি মধ্যে ইংরেজিতে এম এ করেছিলেন, একটা কিসে, ওটা তো আর্টের ব্যাপার নয়। সুতরাং উনি নিজে ভাবছে, কিন্তু এই ভাবার যে আমরা নিজেদের আধুনিকতা কিভাবে তৈরি করব ছবির ক্ষেত্রে, সেটা উনি যে চেষ্টা করতেন খুব ভালো পারতেন না, কিন্তু ওর এই চেষ্টাটা ছিল। কিন্তু উনিও আমার একাধিক এরকম বার আমি দেখেছি ওই রকম ইলাস্ট্রেশন বলে দিল, উনি ওই জায়গাটা ডিকনস্ট্রাক্ট করতে পারতেন না। হ্যাঁ, হুসেন একবার একটা কথা বলেছিল কলকাতায়, যে এই প্রজন্মে মানে আমার প্রজন্মে কলকাতায় একমাত্র চিত্রভানুই ছবির ভাষা বোঝে, আর কেউ জানে না ছবি আঁকতে, মানে ছবির ভাষা বোঝে না। কি রাগ আমাদের! চল, এরকম আমি এখন বুঝি হুসেন কি বলতে চেয়েছে, কি বুঝি বলতে চেয়েছে, কিন্তু ওভাবে বলাটা ঠিক হয়নি ওর। কারণ ও এডুকেশনের দিকে না তাকিয়ে খুব চিত্রবানুর প্রিভিলেজ আছে, তার বাড়ি দেখো, মামা বাড়ি দেখো, বা ছেড়ে দাও, আমাদের তো ওরমভাবে বলা উচিত না, কিন্তু ও কি বলতে চেয়েছে আমি বুঝতে পেরেছি। এবং যদি এটা থেকে আমি আলোচনাটা আনি, নেই অন্যেরাও কেন, আমি ধরে নিই আর কেউ বোঝে না, চিত্রকর্মী বোঝে, কেন বোঝে আর ওরা কেন বোঝে না, তার যে কারণগুলো। শিল্প শিক্ষা একটা জঘন্য ব্যাপার কলকাতায়, একটা সেই মানধাত্তার আমলের এতে পড়ে আছে। গভর্নমেন্ট আর্ট কলেজে ইন্ডিয়ান পেন্টিং এর একটা জিনিস চলছে তো চলছেই, কোনো তার প্রাসঙ্গিকতা ইত্যাদি ইত্যাদি। ইন্ডিয়ান আর্ট কলেজ তো বাদই দিলাম। আম, সেই দিকে আলোচনাটা গেলে ঠিক আছে, কিন্তু উনি বলে, কিন্তু উনি কি বলতে চেয়েছেন আমি কিন্তু এখন বুঝি, যে মডার্নিজমের একটা পিক্টোরিয়াল ভাষা আছে ইউরোপের চিত্রভানুর কাজে। আমি তখন, আমরা সেই মনে আছে, আমরা কলেজ থেকে রোজ যেতাম একটা বড় পেন্টিং বিল্ড একাডেমিতে, বিশাল, সেটা দেখতে রোজ, এভরিডে, যতদিন এক্সিবিশন চলেছে অলমোস্ট রোজ তাকিয়ে থাকতাম। আমরা বুঝতামই না এটা কি করে সম্ভব, একটা এই মানে আমার থেকে 1 বছরের সিনিয়র চিত্রভানু আহ, কি করে হয়। এখন বুঝি ওর প্রিভিলেজ দিয়ে, এবং ওর ট্যালেন্ট তো বটেই, ওই ছবির ভাষা, হ্যাঁ মডার্নিজম, ছবির ভাষা মানে কি, এখানে ছবির ভাষা বলে একটা কাব্য করে দিলাম তা না, মডার্নিজমের, ইউরোপিয়ান মডার্নিজমের একটা পিক্টোরিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, তার ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ আছে, সেটাকেও আত্ম করেছিল। খুব খুব আহ, আমার মনে আছে ওর প্রথম ছবি যেটা আমি মানে একাডেমিতে দেখি পাশ করার ঠিক পরেই, একটা ষাঁড়, একটা বড় ক্যান, খুব অত বড় না, অন্যটা বিল একাডেমিটা, একাডেমি ফাইন আর্টস ছিল ষাঁড়, তাতে আমার যেভাবে ও ভেঙেছে ষাঁড়ের ফর্মটাকে, আমি জাস্ট মাটিতে হাঁটু দুর্বল হয়ে যায় দেখলে, মানে ওই সময় আমার ওই সময়ের জানা দিয়ে এখন বুঝি কোন জায়গাটা ওর ছিল যেটা আমাদের কারো ছিল না, এবং কেন ছিল না, সেই আলোচনাটা হওয়া দরকার। হুসেন এটা বলেছিল। তা এই যে ওইখানে ছবির ভাষা, ওইখানেই তুমি যখন ইলাস্ট্রেশনের ওই জায়গাটা আসছে, তুমি আগেই তাদের লোয়ার কাস্ট করে দিচ্ছ।
এটা তো অন্যায়। কিন্তু ক্রিটিকরা এটা বেশি ক্রিটিকরাই করে। আজকে তুমি একটা আর্ট কলেজের 4টে ছাত্রছাত্রীকে জিজ্ঞেস করো তো কোনটাকে মানে ইলাস্ট্রেশনকে যদি আহ, তুমি নিচু কাস্টও ধরো, আমি 4-5টা এক্সাম্পল দিচ্ছি, কোনটাকে তুমি ইলাস্ট্রেশন ছবি বলবে এবং কেন, সেটা তোমাকে আমার ব্যাখ্যা করতে হবে। পারবে না, পারবে না। ইভেন বড়দা শান্তিনিকেতনের ছেলেমেয়েরাও পারবে না, কারণ ওই ধরনের কোনো ক্লাস ওখানে হয় বলে আমার মনে হয় না, মানে ক্লাস বা আলোচনা। কেন ইলাস্ট্রেশন বলবো? ইলাস্ট্রেশন প্রবলেমটা কি? ইলাস্ট্রেশন কি ব্রাত্য কিছু একটা? আহ, আজকের দিনে আমি বলছি এই যে রেমব্রান্ড বা এই 19th সেঞ্চুরিও না, এই যে আজকের দিনে হ্যাঁ ওই যে একটা জায়গা বাজারে আছে, কিন্তু ওটাকে তোমাকে ওরকম ভাবে, তার মানে ওটা একটা সেই ইয়ে অচ্ছুত বেটাকে হটিয়ে দে, এরম ভাবে কেন বলবে তুমি? কেন করবে? হ্যাঁ আমি মনে করি ওই লিবারেশনের যে বললাম অদৃশ্য দেয়াল ওইটা, আহ, কিন্তু তোমাকে তো স্যার ঠিক মতো আলোচনা করতে হবে। আর যে এটা ইলাস্ট্রেশন আর এক্ষেত্রে ছবির কোনো তফাৎ নেই। আরেক দল আছে যারা বলে, এটা আমিও এক সময় বলেছি, ইলাস্ট্রেশন ছবির কোনো তফাৎ নেই, সবই তো ওই যে সবই ইলাস্ট্রেশন বেসিক্যালি, সুতরাং ও তফাৎ করে লাভ নেই। যেমন আর্ট ক্রাফটের কোনো তফাৎ নেই, এগুলো হচ্ছে আবার মানে সহজ মানে কুঁড়েমি, এড়িয়ে যাওয়া জটিলতাটাকে, ওটাও ঠিক না। আচ্ছা, এটা নিয়ে কি আর পরবর্তীকালে আরেকটা কিছু হতে পারে, যেটা হচ্ছে যে আমি যদি বেশ কিছু হ্যাঁ হ্যাঁ, এক্সাম্পল একটা একটা আমরা করতে তোমাকে পারি, আমি দিতে শুধু ইলাস্ট্রেশন আর ছবির এই হ্যাঁ, এই প্রশ্নটাকে তুলে আরেকটু অন্যভাবে সাজিয়ে অন্য দিকগুলো দেখে। যে এখান থেকে পেন্টিংটা হলো না কেন, বা পেন্টিং থেকে এটা মানে হ্যাঁ আলাদা কেন, মানে এটা সেই জায়গা। এইখানে আজকে তো আমার ইমেজ, আমি ভাবছিলাম আর করলে যে তাহলে এটা প্রশ্ন এটা আমি হতোই না, জোগাড় করছি, আমার কাছে একটা বেশ প্রশ্ন কিছু নিয়ে করতে হবে। কাজ আছে, সেগুলো আমি করি। যে কোনো ঠিক আছে। আজকে দাঁড়িয়ে মডার্নিজমের পরে যে কোনো ছবি ইলাস্ট্রেশন হতে পারে, কিন্তু সব ইলাস্ট্রেশন ছবি না, এইটা বলে তো তুমি দিলে, এবং এটা যে মিথ্যা কথা তাও আমি বলছি না, কিন্তু এটাকে তুমি এবার এস্টাবলিশ করবে কিভাবে তোমার ওপর ডিপেন্ড। তুমি যদি ওই দলে বিলং না করো যারা বলে ইলাস্ট্রেশন ছবির কোনো তফাতই নেই, সে বিলং না করো, যদি বিলং করো যে তফাৎ আছে এটা বলবে, তাহলে একটাই রাস্তা দেখা যায় অন্তত আর্টের জগতে, হ্যাঁ এটা ইলাস্ট্রেশন ছবি না। তুমি যদি পুশ করো কেন, তারা ওই দু একটা ওপর ওপর বলে দেবে। আহ, কিন্তু এটার মধ্যে আরো ওই ওই যে অদৃশ্য দেয়ালটা আমি কিভাবে বুঝতে শিখবো, তার মানেই বলছি না কিন্তু অদৃশ্য দেয়ালটা তো কোনো দেয়াল তো নয়, ওটা মানে তোমার মাথায় দেয়ালটা কিরকম এবং আর্টিস্টের মাথাতে দেয়ালটা আদৌ সে রেকগনাইজ করে কিনা, সেটা কিভাবে আমি বুঝবো এবং আলোচনা করব, সেটার উপরেই নির্ভর করছে। আহ, আর কিছু মন্তব্য? তাহলে আমরা এবার তৃতীয় প্রশ্নে যাই। আচ্ছা, সিনেমা বা অন্য কোনো মিডিয়াম, ধরুন সিনেমা বা গল্প বা কবিতা, এই সব ক্ষেত্রে আমরা দেখি যে শুধুমাত্র বাচ্চাদের জন্য সেগুলো তৈরি করা হয়। মানে ছবি আঁকার ক্ষেত্রে বেসিক্যালি ধরুন ইলাস্ট্রেশন বা অন্য ধরনের কিছু কাজ হয়তো করা হয়, কিন্তু পেন্টিং বা স্কাল্পচার এই ধরনের কিন্তু বাচ্চাদের জন্য করা হয় না। সেটা কেন? এটা হচ্ছে আমাদের তৃতীয় প্রশ্ন, বাচ্চাদের জন্য দৃশ্যকলা জগতে কাজ হয় না কেন। আচ্ছা, এখানে একটা কথা পরিষ্কার হয়ে নেওয়া ভালো, যেটা উল্লেখ করলো যে আহ, আহ, বাচ্চাদের জন্য তো ছবির জগতে আছে, ইলাস্ট্রেশন আছে, আহ, মানে তোমার নানান রকমের শিশু সাহিত্যের সঙ্গে ইলাস্ট্রেশন যায়, ছবি, মানে দৃশ্যকলার জগতে বাচ্চাদের জন্য কিছু নেই তা নয়। হ্যাঁ। এই কথাটা অভিক যে প্রশ্নটা তুললো এইখানে, এই বাচ্চাদের জন্য সাহিত্য, এইখানটাতে এরকম নয় কি, মানে আদৌ বাচ্চাদের সাহিত্যটা কি হয়? আমার তো এইখানটায় প্রশ্ন আছে, এটা কি সাহিত্য জগতেও কি তাদেরকে মানে গুরুত্বহীন বলে এরকম করা হয়? কারণ এখানে বয়সের বিষয়, আজকে যে সিনেমাগুলো বাচ্চাদের সিনেমা বা এগুলো তো কালচারের ব্যাপার হয় এক এক দেশে। পশ্চিমে যেটা বাচ্চা বলে যে বয়সটাকে 16 বা 18-র নিচে যেটা মনে করা হয়, আমাদের দেশের ক্ষেত্রে সেরকম নয়। মানে এইখানেও একটা এটা গোলমালের জায়গা আছে। থাকতে পারে, কিন্তু শোনো ওই প্রশ্নটার যে আমার যেটা মনে হয়েছে,
যে জেনারেলি বাচ্চাদের সিনেমা বা শিশু সাহিত্যকে সাহিত্যের একটা অংশ বলে ধরা হয়। এখানে মানে ওই বাচ্চাদের ইলাস্ট্রেশনের কথা বলছি না, এই সাহিত্য বা মিউজিকের ক্ষেত্রে বাচ্চাদের মানে ধরো আলপনা ব্যানার্জির ছড়ার গান, সেটা আলপনা ব্যানার্জির গায়িকা হিসেবে আলপনা ব্যানার্জির যে কাজের যে বডি তার মধ্যে ধরা হবে, এই জায়গা থেকে প্রশ্নটা আর কি। বা ধরো সিনেমার ক্ষেত্রে সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে বা গুপিগান বাঘাবাইন এক লাইনেই বিচার করা হয় পথের পাঁচালী বা দেবী বা মহানগরের সঙ্গে, এইটা আছে। সেখানে শিশু সাহিত্য বলে ওটাকে, হ্যাঁ একটা ক্যাটেগরি আছে শিশু সাহিত্য, কিন্তু তার মধ্যে এখন সব শিশু সাহিত্য বা বাচ্চাদের জন্য সিনেমা এক না, কিন্তু যেগুলো রিচ সেগুলোকে সেইভাবে কিন্তু আলোচনা করা হয়। এটা ঠিক ঠিকই, তুমি যখন মহানগরে প্রোটাগনিস্টকে নিয়ে আলোচনা করছো বা অপুকে নিয়ে কথা বলছো অপরাজিত বা এতে পথের পাঁচালী বা অপুর সংসারে, তুমি ঠিক সেখানে দরাম করে গুপিগান বাঘাবাইন টেনে আনবে না। কিন্তু সেরকম যদি ধরো একটা বাচ্চার পোর্ট্রেয়াল কিরম হয় বা বাচ্চার ভিশন কিরম হয় সেই আলোচনায় আম, আম, তোমার পথের পাঁচালীর সঙ্গে গুপিগান বাঘাবাইন যেতেই যেতেই পারে। সুতরাং এখানে একটা আলাদা ক্যাটেগরি হলো টেবিলটা সে ঘিরে বসে আছে, সেই টেবিলে শিশু সাহিত্য বা এই যে ধরো ফিল্মের জগতে ডিজনি ফিল্মস, যে ডিজনি ফিল্মস, এটার একটা তো জায়গা আছে। ভিজুয়াল আর্টসের ক্ষেত্রে অ্যানিমেশন ইলাস্ট্রেশন এগুলোর ওখানে জায়গা আছে, কিন্তু প্রশ্নটা তো তা নিয়ে নয়। যে ছবির জগতে যে যে সিরিয়াস বলো যাই বলো, ওখানেই তো একটা কোনো তুমি বিশেষণ ব্যবহার করলে ওটা বায়াস হয়ে যায়, সিরিয়া ওগুলোকে সিরিয়াস না এরকম হবে। আহ, যে বা কিন্তু বোঝাতে পারছি আর কি যে আহ, ছবির যে মূল ছবির তখন মূল ধারা বললো তারও সমস্যা আছে, মূল ধারা কথাটা বলা ছবির জগতে নেই। এটা ঠিক। যেরম আমরা আগের আলোচনা করেছি যে ছবির জগতে এন্টারটেনমেন্ট ব্যাপারটাই তো নেই, এটা সেটাও নেই যেটা মিউজিক বা সাহিত্য বা এতে আছে। এন্টারটেনমেন্ট ব্যাপারটা ছবি জগতে থাকলেও ওরকম খাপছাড়া একটু মানে অত আহ, একটা ক্লিয়ার ক্যাটেগরি না। এটা আমার মনে হয়, এটা তো আমি ভাবছি এগুলো কোনোটা নিয়েই আমি এই এই প্রশ্নগুলো আমার কাছে আসার পরে আমি যে একটু কদিন একটু ভেবেছি এই, আমার মনে হয় তুমি আরেকটা জিনিস উল্টো দিক থেকে যদি দেখো, অন্য কোনো আর্টের শাখা নেই যেখানে আমরা ওই আলোচনাটা করতে পারি। মনে আছে আমাদের প্রোগ্রাম হয়েছিল দুটো পার্টে, শিশু ও প্রাপ্তবয়স্কের শিল্পী, মানে শিল্পী নিয়ে কাজ, যে একটা শিল্পকর্ম সেটাকে দেখে মনে হচ্ছে বাচ্চার করা, কিন্তু সেটা অ্যাকচুয়ালি প্রাপ্তবয়স্কর করা। এটা কিন্তু তুমি মিউজিকে বা সাহিত্যে পাবে না। দেখে মনে হচ্ছে বাচ্চার করা কিন্তু ওটা প্রাপ্তবয়স্কর করা, এটা কিন্তু পাবে না। এরম কোনো জনরা অন্য কোনো আর্টে নেই। একমাত্র ভিজুয়াল আর্টসে এরম জনরা আছে, যেটা একটা মডার্নিজমের একটা বিশাল পর্যায়, যেখানে ওই চিলড্রেন্স আর্ট বা এগুলো আলোচনার মধ্যে আসে। মিউজিক বা সাহিত্যের ক্ষেত্রে কোনোভাবেই মডার্নিজমের ক্ষেত্রে মডার্ন মিউজিক বা মডার্ন লিটারেচার যখন বলছো এই আলোচনাটা আসে না, একমাত্র ছবির ক্ষেত্রে আসে। এবং আসে বলেই আমার মনে হয় এইখানেই আমি খুব ভালো করে হয়তো শক্ত যুক্তি দিতে পারবো না, আমার মনে হয় এখানে আরো ভাবতে হবে যে ছবিতে যেহেতু একটা পুরো ট্র্যাডিশন আছে আমাদের গত 100-150 বছরে, যে এর বাচ্চার করা না ওটা প্রাপ্তবয়স্ক করে, এবং তা নিয়ে ডিবেট আছে, তাই নিয়ে অনেক হাসাহাসি আছে, ব্যঙ্গ আছে, জোর তর্ক আছে, তাহলে আর এই ছবি আহ, আহ, মানে ওটা তো আমিও আঁকতে পারি, এই যে আমিও আঁকতে পারি। শিশু সাহিত্যের একটা নিদর্শন যদি তুমি ধরো, বা শিশু শিশু কথাটা ছেড়ে দাও, মানে ছোটদের জন্য করা লেখা একটা গল্প বা করা একটা সিনেমা বা করা একটা গান, সেটার দিকে তুমি কখনোই বলবে না ওর তো আমিও পারি। আলপনা ব্যানার্জি ছড়ার গান গেয়েছে, কিন্তু আলপনা ব্যানার্জির গান শুনে তুমি কখনো তো আমিও পারি, হ্যাঁ ওটা তো দক্ষ গায়িকা।
গুপি গান বাঘা দেখে তুমি কখনোই বলবে না ও তো আমিও পারি, সব বলবে না। সেখানে কিন্তু প্রাপ্তবয়স্কর যে দক্ষতা এবং তার চিন্তা ভাবনার জটিলতা, তার একটা জায়গা আছে যেটা পরিষ্কার। জায়গা ছবির ক্ষেত্রেও আছে, কিন্তু আমার কাছে পরিষ্কার। কখনো একটা বাচ্চা ওই ছবিটা করেছে বলে বা ওই লেখাটা লিখেছে বলে আমি মনে করব না। কিন্তু ছবির ক্ষেত্রে, পার্টিকুলারলি পেন্টিং, স্কাল্পচারের থেকেও পেন্টিং এর ক্ষেত্রে তুমি এইটা আসে যে আমি দেখে বুঝতে পারছি না বাচ্চা করেছে না বড় করেছে। এটা একমাত্র ছবির ক্ষেত্রে হয়েছে, এবং তার হয়েছে, তার ইতিহাস আছে, এ আছে, আমরা তো সেটা নিয়ে বিরাটভাবে দুটো পর্বে আলোচনা করেছি। আমার মনে হয় এইখানেই আমি যুক্তিটা ওইভাবে লাগাতে পারবো না এখানে, তাহলে এটার কারণে এটা মানে তার মানে সেই জন্যই বাচ্চাদের জন্য সিরিয়াস, সো কল সিরিয়াস ছবির জগতে বাচ্চাদের জন্য কিছু নেই। এটা কিভাবে আমি আর্গু করব, আই এম নট শিওর। এটা আরো ভাবতে হবে। কিন্তু আমি অন্তত এটা মানে এটাতে আমি একটা মানে ক্লু পাচ্ছি যে ছবির জগতেই একমাত্র এটা হয়েছে, অন্য কোনো আর্টের জগতে এটা হয়নি। বাচ্চাদের জন্য যা আমরা আইডেন্টিফাই করি সেগুলো সবই বড়দের করা, এবং তার দক্ষতা, তার জটিলতা, সেগুলো আমরা জানি। ছবির জগতেই ভুল হয়ে যায় আমাদের। সাইটোমামলির দেয়ালের ওই অ্যাবস্ট্রাকশন থেকে মনে হয় দেয়ালে হিজিবিজি কেটেছে একটা বাচ্চা। এইটা অন্য কোনো আর্টে হয় না, এবং এটাই হয় বলেই এখানে বাচ্চাদের জন্য আলাদা করে সিরিয়াস এর জগতে কোনো আহ, কিছু নেই। কিন্তু এইটার জন্যেই ওটা হচ্ছে, এটাকে আমি জোর দিয়ে এই মুহূর্তে বলতে পারছি না, আমাকে আরো ভাবতে হবে আর কি। তোমাদের যদি কোনো কিছু মাথায় আসে তাহলে বলতে পারো। সিরিয়াস ছবির জগৎটা, এখানে আমি মার্কেটকে টেনে আনতে পারি, ছবির মার্কেটকে টেনে আনতে পারি, কিন্তু এটা আমি এই মুহূর্তে করতে চাই না। আম, উম, আমার আমার এই উত্তর উত্তর আমার এই ক্লুটাই আমার একমাত্র উত্তর এখানে। না, তুমি আরেক মার্কেটকে না আনলেও এমনি তো ছবি জায়গাটা দর্শকটাই তো সাহিত্য বা সিনেমার তুলনায় বহু কম। তারপর আবার বাচ্চাদের জন্য করলে ওটা মানে ওটা তো খুঁজেই পাওয়া যাবে না। তুমি ওটা মানে বলতে পারো, ওটাও তো একটা কিন্তু শুধুমাত্র দর্শকের জন্য ভেবে তো শিল্প, আমি তো ওই জায়গায় যাব না। ওটা তো হচ্ছে কনসামশনের ক্ষেত্রে, কিন্তু প্রোডাকশনের ক্ষেত্রে একটা আর্টিস্ট যখন বাচ্চাদের জন্য করে, ছবি যখন করছে, ধরো আমি বাচ্চাদের জন্য ছবি আঁকছি, করলো কেউ, তার ছবিটা কিন্তু দেখে মনে হবে বাচ্চার আঁকা। সেটা করলে তো আবার ঘজঘট হয়ে যাবে, বুঝতে পারছো? আমি একটা আর্টিস্ট হিসেবে বাচ্চাদের জন্য করব, এবং আমার ছবির যে প্রকরণ সেটা দেখে মনে হচ্ছে বাচ্চাদের জন্য, তাহলে তো ওটা ডিসকোর্সে, ওই যে ডিসকোর্সের যায়, বারবার বলি না ছবি, তুমি আর্টকে ডিসকোর্সের বাইরে বুঝতে গেলেই এই সমস্যাগুলো বেশি হয়। ওটার একটা ডিসকোর্স আছে, এই যে তোমার নাইভ আর্ট, চাইল্ড আর্ট, এর ডিসকোর্স আছে। আমি যদি একজন আর্টিস্ট আজকে বাচ্চাদের জন্য কাজ করব এবং কাজটা দেখেও মনে হবে একটা বাচ্চা করেছে করি, তাহলে ওই ডিসকোর্সের মধ্যে পড়ে যাবে, তো তোমার কনফিউশন হবে। তাহলে আমাকে এমন ভাবে কাজটা করতে হবে যে কাজগুলো আমি বাচ্চাদের জন্য করছি, কিন্তু আমার যে প্রাপ্তবয়স্ক শিল্পীর যে দক্ষতা, যে সেইটা, তাহলে তো সেটা আবার তোমার ফিল্ম বা সাহিত্যের মতোই হয়ে গেল। আমরা তো আহ, এবং সেটা কেন নেই আমার মনে হয় যে সেটাও আমি বলতে পারবো না কেন নেই। কেন কোনো আর্টিস্ট বাচ্চাদের জন্য, ওই তখন বলবে যে ওই বাচ্চাদের আছে, ইলাস্ট্রেশন আছে, এ আছে, সেখানে তো কোনো সমস্যা নেই, বাচ্চাদের ইলাস্ট্রেশন আছে, এ আছে। আহ, কিন্তু আমি যেরকম আমার ছবির মধ্যে একটা সেকশন হচ্ছে বাচ্চাদের জন্য করেছি, এইটা ছবির জগতে নেই। এবং সেটা কি সেটা হ্যাঁ, কি মনে হয় যে একজন বাচ্চা তার যে এক্সপ্লোর করার যে একটা লিবার্টি, মানে মানে ছোটবেলায় সে অনেক কিছু দেখছে, সেখানে হ্যাঁ, নতুন করে আর কিছু চাপিয়ে দেওয়া নয়, মানে পরিণত আহ মানুষের তৈরি করা একটা কিছু আমি তার উপরে চাপিয়ে দিলাম,
মানে এই চাপানোটার আগে তার এক্সপ্লোর করার জায়গাটা দেওয়া হচ্ছে, মানে সেই হ্যাঁ, জায়গাটা, সেটা তো তোমার স্পেসটা। তাহলে সেটা আমার মনে হয় না খুব সবল যুক্তি, কারণ সেটা তো তোমার অন্যগুলোর ক্ষেত্রে, অন্য মিউজিক বা এর ক্ষেত্রেও খাটে। এক্ষেত্রে চাপিয়ে দেওয়ার প্রশ্নটা খুব জোরালো মনে হচ্ছে না। হ্যাঁ, আহ, দাদা আমার এখানে কতগুলো জিনিস মনে হতে হয়। একটা হচ্ছে যে পেন্টিং বা স্কাল্পচারের মধ্যে একটা হায়ারার্কি আছে। হুম। তো তারা কখনোই মানে ওই জায়গা থেকে কোনোদিনই বাচ্চাদের জন্য আলাদা করে করছি এই জায়গাটা মানে ঠিক যায় না কোথাও, মানে সেই আর সেই অর্থে তো বলছি, যায় না। কেন যায় না, আমরা তো হয় না, জানি যায় না, কেন যায় না? হয় না। এবার আমার যেটা মনে হয়, ধরুন একটা বাচ্চা, সে মানে আগে কি হতো আমি বলতে পারছি না। ধরুন একটা ডিজিটালি নানা রকম কিছু সে ভিডিও শুনছে, মিউজিক দেখছে, সেখানে যে এন্টারটেনটা সে পাবে আপনি, এবং তা সেই যে ভিজুয়ালাইজেশনের একটা জায়গা, ধরুন একটা 3D অ্যানিমেশন সে দেখছে, সেখানে কিন্তু একটা অন্যরকম রিয়েলিটি আছে। সেই রিয়েলিটিটা কি ছবি এঁকে করা হ্যাঁ, সম্ভব? কিন্তু অভিক এটা ঠিক বলেছে, কিন্তু সেটা আজকের প্রেক্ষিতে। কিন্তু আজকে ধরো আমি যখন ছোট ছিলাম এসব কিছুই ছিল না, কিন্তু হ্যাঁ, ওটা তখনও আমি বলতে পারবো না। বাচ্চাদের শুকতারা বলে পত্রিকা বেরোতো। হ্যাঁ, হ্যাঁ, বাচ্চাদের হ্যাঁ, এটা তো ছিল তখন। তো আর তুমি আজকের ইয়ে দিয়ে ব্যাখ্যা করলে তো মানে এটা কেন তৈরি হয়নি, সেই আধুনিকতায় এই জায়গাটা তৈরি হয়নি কেন, এইটা হচ্ছে প্রশ্নটা। এবং এই প্রশ্নটা ধরো সাইফ অমলির একটা ছবি দেখে একটা বাচ্চা তো বলতে পারে, ও মা, ওর মধ্যে মানুষ আছে, এ আছে, বলতে পারে অ্যাবসটা ওই হিজিবিজির মধ্যে। হ্যাঁ, এটা তো অনেক বাচ্চা বলে। কিন্তু তার মানে তো এই নয় সাই টমলি ওটা বাচ্চাদের জন্য করেছে। সাই টমলির যে আর্টের ডিসকোর্সটা, ওটা প্রাপ্তবয়স্ক ডিসকোর্স। ওটা সাই টমলি কখনোই ভাববে না, বা অন্য মন্দ্রিয়ান কখনোই ভাববে না যে এটা আমি বাচ্চার জন্য করলাম, কখনো না। এটা ভীষণ ভাবে মানে সফিস্টিকেটেড একটা প্রচন্ড জটিল একটা জায়গা থেকে অ্যাবস্ট্রাকশন আসছে। সুতরাং এই অ্যাবস্ট্রাকশনে বাচ্চারা দেখবে অনেক সময় অনেক বলে যে এটা কিন্তু এই দেখ, এই একটা দুর্দান্ত, তাতে আবার কিছু লোক কেঁদে টেঁদে ফেলে যে বাচ্চারা দেখেছো, দেখছে যেটা আমরা পাচ্ছি না। ওটা একদম ভুলভাল ব্যাপার। বাচ্চা দেখতেই পারে ওটা, বাচ্চা সে মেঘের দিকে তাকিয়ে অনেক কিছু দেখে, শেপ দেখে দেয়ালে। আমরা কখনো কখনো দেখি বাচ্চা তার থেকে বেশি দেখে, হতে পারে ফ্রেশ, দেখাটা ফ্রেশ। কিন্তু তার মানে এই নয় যে মন্দ্রিয়ান বা কান্দিনস্কি বা তোমার সাইফ মামলি বাচ্চাদের জন্য ওটা করেছে। হ্যাঁ, তেরা ব্যাকা হলেই বাচ্চাদের জন্য তা তো না, ওটা খুব প্রাপ্তবয়স্ক। এই জায়গাটা আমি একমাত্র যে ক্লুটা দিলাম সেইটাই দিতে পারি এখানে, যে একমাত্র ছবি আঁকার জগতেই বাচ্চাদের দেখে মনে হচ্ছে বাচ্চাদের, কিন্তু প্রাপ্তবয়স্ক, এইটা একমাত্র ঘটেছে ছবি আঁকার জগতে। তুমি কোনো ছড়ার গান শুনে বা বাচ্চাদের লেখার জন্য লেখা একটা গল্প পড়ে ওটা মনে হবে না যেটা বাচ্চার লেখা, কখনোই মনে হবে না। এইটাই আমি বলতে পারি আর কি। আগে কি হয়েছে, আগে আমি জানি না কতটা সুযোগ ছিল, কিন্তু এখন যেটা মনে হয় আর কি, ধরুন আমিও তো ছোটদের স্কুলে পড়াই, তো সেখানে যেটা মনে হয় যে এখনের বাচ্চারা কিন্তু মানে আমরা ছোটবেলায় যেভাবে ভেবেছি সেইভাবে কিন্তু ভাবে না। এই না। ডিজিটাল ব্যাপারগুলো এসে, ধরুন আমি একটা ড্রয়িং ওদের দেখাচ্ছি, তো ওরা কিন্তু ওই রিয়েলিটিটাই বেশি পছন্দ করে, মানে যে অবজেক্টিভিটি বা রিয়েলিটি, মানে সেই বাচ্চারাও কিন্তু মানে এই না যে ওরা, আমি একটা খুব এলোমেলো ভাবে ছবি আঁকছি সেটাও পছন্দ করবে, মানে ওরা ওই কার্টুন বা ক্যারেক্টার ওইগুলো দেখে দেখে অভ্যস্ত ভীষণ, হ্যাঁ, মানে ওরা ওই রকম ভাবেই ওটা ভাবতে পছন্দ করে আর কি। হ্যাঁ, তুমি যেটা বলছো আজকের প্রেক্ষিতে ওটা অনেক কিছু জানার আছে ওখানে, কিন্তু আমরা এখানে যে আলোচনাটা, প্রশ্নটা যেখান থেকে এসছে সেটা অনেকটা ঐতিহাসিক, মানে হিস্টোরিক্যালি কেন হয়নি সেই জায়গা থেকে। সেই জন্য আমি একটু পিছিয়ে ভাবছিলাম। তুমি মডার্ন আর্টের হিস্ট্রিতে কোনোদিনই দেখবে না এটা কোনোদিন কোথাও হয়েছিল। মানে ইউরোপে দেখবে না, আমাদের দেশে দেখবে না, আমাদের যে তোমার মিনিয়েচারের হিস্ট্রিতে এসব কিছু নেই, আমাদের বেঙ্গল স্কুলে নেই, কোথাওই নেই। আহ, কিন্তু সব সময় একটা গানের মধ্যে আছে, সাহিত্যের মধ্যে তো অন্তত গত 100 বছরে তো আছেই, বাচ্চাদের জন্য ছড়া লেখা, ঠাকুর, এই যে জিনিসগুলো আর কি, ঠাকুরমার ঝুলির মতো গল্প, এগুলো তো সাহিত্যে আছে।
এই প্রশ্নটা আমার মনে হয় আমরা এর বেশি এগোতে পারবো না। দর্শকরা যদি কেউ কোনো মন্তব্য করেন বা কোনো অন্য একটা দিকে একটা 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 দৃষ্টিকোণ দিতে পারেন তাহলে খুব ভালো হয়। তাহলে চলো, আজকে তো হলো 3টে প্রশ্ন।